সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দাখিল 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি আইসিটি বিষয়ের উপর একটা ফ্রি ক্লাস নেব। তোমাদের তো এপ্রিলের 21 তারিখ থেকে, আগামী এপ্রিলের 21 তারিখ থেকে খুব তাড়াতাড়ি হচ্ছে পরীক্ষাটা শুরু হবে। সো তারই ধারাবাহিকতায় আমাদের হচ্ছে অনলাইন মাদ্রাসা থেকে আমরা আইসিইউ ব্যাচ লঞ্চ করেছি, এবং সেই কোর্সে আমরা কীভাবে ক্লাসগুলো নিব বা তোমাদের চ্যাপ্টারগুলো কীভাবে শেষ করব, সে একটা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস যাই বলো, আজকে আমরা একটা আইসিটির উপর ফ্রি ক্লাস নিব। তো তোমরা যারা কোন জায়গা থেকে কমেন্ট করছো বা কারা কারা আসছো, এবং তোমার যেহেতু ফ্রি ক্লাস, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে জানাই দাও যে ক্লাসটা শুরু হচ্ছে। ঠিক আছে, একটু ওয়েট করি, তারপর আমরা হচ্ছে আমাদের ক্লাস শুরু করব। আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 6, প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান চ্যাপ্টারটা। তো আমরা যদি প্রথমে একটু দেখি আমাদের মানবন্টনটা কি। মানবন্টনটা হচ্ছে আমাদের 25টা এখন এমসিকিউ আসবে, 25টা এমসিকিউ আসবে, এবং তোমাদের হচ্ছে 4টা চ্যাপ্টার আছে। তো আমরা নিয়ারলি বলতে পারি হচ্ছে এই অধ্যায়টা থেকে, চ্যাপ্টার 6 থেকে প্রায় তোমার 6 বা 7টা এমসিকিউ আসবে। তো কেউ যদি চিন্তা করো যে আমরা এই অধ্যায়টা বাদ দিয়ে পাশ করতে পারবা, বাট প্লাস পাওয়াটা খুব টাফ হয়ে যাবে না, একদম মিস হয়ে যাবে এই অধ্যায়টা বাদ দিয়ে, কারণ যেহেতু 6-7টা এমসিকিউ আসবে, এবং সবগুলো যে কঠিন আসবে এমন না। তোমাদের যেহেতু আগে প্রোগ্রামিং ছিল না, তো আগের কারিকুলামে নতুন বই বছর অ্যাড করা হয়। তো আমরা চেষ্টা করবো খুব সহজভাবে প্রোগ্রামিংয়ের যে অ্যাকচুয়াল কোর কনসেপ্টটা তোমাদের সাথে আলোচনা করার, সেই কারণে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। ঠিক আছে, আচ্ছা, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে বা যারা ক্লাস করো, তাদেরকে একটু জানাই দাও যে ক্লাসটা শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, আমাদের প্রায় 6-7টা কেন কি আসবে এমসিকিউ, যেহেতু আমাদের কি আসবে না, আর এসকিউ আসার কথা ছিল, বাট এসকিউ আসবে না। তাহলে খুব ইম্পর্টেন্ট, এবং হচ্ছে তোমাদের জন্য একটা নতুন কনসেপ্ট প্রোগ্রামিং, সেটা আমরা এই চ্যাপ্টারে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো, আমরা এই চ্যাপ্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো। ঠিক আছে, প্রথমে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা ধারণা নিব, তার পরবর্তীতে আমরা হচ্ছে পাইথনের কাজ গুলা শিখবো আর কি। ঠিক আছে, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আমরা তাইলে এখন ক্লাসে যে শুরু করতে পারি। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে প্রোগ্রাম কি। ঠিক আছে, প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ প্রোগ্রাম, বা প্রোগ্রামটা কি। প্রোগ্রামটা হচ্ছে, প্রোগ্রামটা কেন আসছে, আমরা যদি ধরো একটা কম্পিউটার দেখি, ঠিক আছে, বা একটা ল্যাপটপ, বা একটা কম্পিউটার, বা একটা মোবাইল ফোন, আমাদের মোবাইল ফোন, এই সব কিছু ডিভাইসকে আমরা কোন ডিভাইস বলি, আমরা হচ্ছে হার্ড ডিভাইস, কি বলি, হার্ডওয়্যার বলি আর কি, ডিভাইসের হার্ডওয়্যার অংশ। আচ্ছা, তো এই হার্ডওয়্যারকে চালানোর জন্য আমাদের কিছু কি দরকার, কিছু কমান্ড দরকার। এই কমান্ডগুলোকে আমরা কি বলি, এই কমান্ডগুলোকে আমরা বলি হচ্ছে এই কমান্ডগুলোকে আমরা বলি হচ্ছে এই কমান্ডগুলোকে আমরা বলি হচ্ছে ঠিক আছে, এই কমান্ডগুলোকে আমরা বলি পরবর্তী, আমরা আরো যদি ভেঙে বলি তখন হচ্ছে বলি প্রোগ্রাম। প্রোগ্রামটা হচ্ছে কোনো ইলেকট্রনিক ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে, অবশ্যই ইলেকট্রনিক যন্ত্র হতে হবে, এটা ধরো হচ্ছে কোনো যান্ত্রিক যন্ত্র নয়, ইলেকট্রনিক যন্ত্র। যান্ত্রিক যন্ত্র বলতে ধরো হচ্ছে তোমার কোনো একটা মেশিন, সেলাই মেশিন চালাইতে আমার কি লাগবে না, প্রোগ্রাম লাগবে না। বাট ইলেকট্রনিক কারেন্ট চালিত যখন আমাদের কোনো যন্ত্র থাকবে, তখন হচ্ছে আমাদের কি লাগবে, প্রোগ্রাম লাগবে অবশ্যই। সমস্যা সমাধান যন্ত্রের মাধ্যমে সমস্যা
সমাধানের লক্ষ্যে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে যে ধারাবাহিক নির্দেশনা দেওয়া হয়। ধারাবাহিক নির্দেশনা, ঠিক আছে। তাইলে কোনো ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে কোনো একটা সমস্যার সমাধান, ধরো আমরা হচ্ছে আমাদের ল্যাপটপের মাধ্যমে আমরা দুইটা সংখ্যা কি করব, যোগ করব। ধরো আমি বললাম 10 + 20 আমরা যোগ করব। তাহলে এই যে একটা সমস্যা, 10 + 20 যোগ করা আমাদের কাছে একটা সমস্যা, সেটা হচ্ছে ছোট ছোট সংখ্যা হইতে পারে, বা হচ্ছে অনেক বিশাল বড় বড় সংখ্যা হইতে পারে, যেটা আমরা কম্পিউটার মধ্যে গণনা করব, বা আমরা গুণ করব, ভাগ করব। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা কম্পিউটারের মাধ্যমে যখন সমস্যার সমাধান করব, তাহলে আমার কি একটা জিনিস কমান্ড দিতে হবে। ওই কমান্ডটাকে আমরা কি বলবো, ওই কমান্ডটাকে আমরা বলবো হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা। এখন আমি কম্পিউটারকে কোন ভাষায় বলবো, আমি কম্পিউটারকে কি বলতে পারবো না, বা আমার বাংলা ভাষায়, বা আমরা সাধারণ দৈনন্দিন জীবনে যেসব ভাষা ব্যবহার করি সেসব ভাষায় কি কম্পিউটারকে বুঝাতে পারবো না। কম্পিউটারকে আমাদের কি করতে হবে, কম্পিউটারের ভাষায় বুঝাতে হবে। তো এই কম্পিউটার ভাষা বোঝানোর জন্য আমরা কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করব। কিছু স্পেশাল কি ভাষা, যেগুলো ব্যবহার করে আমরা ইলেকট্রনিক যন্ত্রের সাথে কথা বলবো। এই কথা বলে কিছু ধারাবাহিক স্টেপের মাধ্যমে কিছু ধারাবাহিক নির্দেশনা দিব, যার মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। আমরা যখন বলি কম্পিউটারটা অন হোক, বা কম্পিউটারের মাধ্যমে আমরা যখন কোনো হিসাব করি, কম্পিউটারের মাধ্যমে যখন আমরা কোনো সফটওয়্যার চালাই, বা কোনো মেশিন যখন আমরা চালাই, কোনো একটা গাড়ি চালাই, কোনো একটা গেম খেলি, সব কিছুতে আমাদের কী হচ্ছে, ধারাবাহিক নির্দেশনা মোতাবেক কাজ করছে, যেটাকে আমরা কি বলি, প্রোগ্রাম বলি, ঠিক আছে। তাহলে প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের কি লাগবে, প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি আমাদের প্রথমে জানতে হবে। তাহলে আমরা ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কয় ভাগে ভাগ করি, দুই ভাগে। একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। হার্ডওয়্যারকে চালানোর জন্য আমাদের কি দরকার হয়, সফটওয়্যার দরকার হয়। আমরা যে বাহ্যিক রূপটা দেখি, এই বাহ্যিক রূপটা হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারকে চালানোর জন্য আমাদের সফটওয়্যারটা দরকার, যেটাকে আমরা বলতেছি প্রোগ্রাম, ঠিক আছে, প্রোগ্রাম বলতেছি। আচ্ছা, এখন আমরা যদি আরও বিস্তারিত হার্ডওয়্যার জিনিসটাকে ভেঙে দেখি, তখন কি দেখব, হার্ডওয়্যারে কি কি আছে। আচ্ছা, ধরি আমরা যদি চিন্তা করি, আমাদের মেশিন যেগুলো আছে, মেশিনগুলোকে আমরা কম্পিউটারকে কয় ভাগে ভাগ করি, তিন ভাগে। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসর, অর্থাৎ যেটা আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। তাহলে সিপিইউটা কী করে, সিপিইউর সাথে আমার কী করতে হবে, কথা বলে তাকে দিক নির্দেশনা দিতে হবে। ধরো আমরা হচ্ছে যখন বলবো আমরা চা বানাই, আমরা ভাত রান্না করি, তখন আমাদের কাজ কি, প্রথমে হচ্ছে আমরা যখন কি করব, চা বানাবো, এক নাম্বার ধাপ কি করতে হবে, আমার পানিটা সিদ্ধ করতে হবে। একটা পাত্রে পানি নিতে হবে, একটা পাত্রে কিছু কি করতে হবে, পানি নিতে হবে, ঠিক আছে, একটা পাত্রে কিছু পানি নিতে হবে। দুই নাম্বার ধাপে কি করতে হবে, এরপর হচ্ছে চুলা জ্বালতে হবে আমার, ঠিক আছে, চুলা জ্বালতে হবে। চুলা জ্বেলে আমার তাপ দিতে হবে পানির মধ্যে। পানি যখন সিদ্ধ হবে, তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে চা বানানোর জন্য চা পাতা দিতে হবে, অন্য যা কিছু আছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমরা দিব পাত্রে। তাহলে এখানে আমরা চা বানানো আমাদের কাছে একটা কি ছিল, সমস্যা ছিল, সমস্যাটাকে আমরা ধাপে ধাপে সলভ করছি, ঠিক আছে। তাহলে প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কি করব, বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে যখন আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব, তখন আমরা কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা দিব। এখন কম্পিউটার আমাদের কোন ভাষাটা বুঝে, আমরা সেটা কেমনে বুঝলাম। কম্পিউটার আমাদের কোন ভাষাটা বুঝে, কম্পিউটার বুঝে হচ্ছে আমাদের মেশিনের ভাষা। মেশিনের ভাষা বলতে কি, মেশিনের ভাষা বলতে হচ্ছে 0 আর 1। কম্পিউটার এই 0 আর 1 ছাড়া কোনো কিছুই বুঝে না। এই 0 আর 1কে কি বলা হয়, এগুলোকে বলা হয় বাইনারি সংখ্যা বা বাইনারি ডিজিট বলতে পারো, হ্যাঁ, এগুলোকে বলা হয় বাইনারি ডিজিট। কম্পিউটারকে তুমি যত কিছুই বলো না কেন, তোমার কি বলতে হবে, তোমার এই 0 আর 1-এর মাধ্যমে বুঝাতে হবে। তোমার যদি বলো দুইটা সংখ্যা যোগ করব, 10 যোগ 20, তাহলে আমরা 10 যোগ 20 লিখে দিতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, 10 যোগ 20 এই জিনিসটাকে, এই লাইনটাকে আমাদের পুরোপুরি এই 0 আর 1-এর মাধ্যমে
বলতে হবে, মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলতে হবে, ঠিক আছে, অর্থাৎ বাইনারি ডিজিটের মাধ্যমে বলতে হবে। তাহলে মূলত কাজটা কি হয়, মূলত প্রোগ্রামাররা আমরা এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখব কিছু কোড, সেটা হচ্ছে মাঝখানে হচ্ছে আমাদের কি থাকবে, এরপরে যাবে সেটা হচ্ছে কিসের কাছে, সেটা যাবে হচ্ছে একটা কম্পাইলারের কাছে, একটা হচ্ছে কি আমরা তো বললাম 10+20, এখন কম্পিউটার তো 10+20 কি বুঝে না, তাহলে মাঝখানে একটা কি লাগবে, ওই যে আমাদের যেমন দোভাষী ছিল, আমি আরবি জানি না, আমি তার অন্য যে আরব থেকে একজন মানুষ যখন ব্যবসা করতে আসে তখন উনি তো কি জানে না, বাংলা জানে না, তাহলে মাঝখানে একজন কি মানুষ কাজ করে, দোভাষী হিসেবে একজন মানুষ কাজ করে। তাহলে ওই দোভাষী মানুষের কাজ কি, আরবিকে বাংলাতে কনভার্ট করা অথবা বাংলাকে আরবিতে কনভার্ট করা, যে কোনো একটা ভাষাকে। তাইলে মাঝখানে একটা কি থাকবে, একটা ট্রান্সলেটর থাকবে। ওই মানুষটা কি করবে, আমার এই 10+20টাকে হচ্ছে কি করবে, সে 0 আর 1-এ কনভার্ট করবে। এর পরের ধাপে গিয়ে তারপর এই কোডটা যখন সিপিইউতে যাবে, সিপিইউ হচ্ছে আমাদের প্রোগ্রামটা কি করবে, সমাধান করে সে কি করলো, তাহলে আমরা এখানে 10+20 ছিল সমস্যা, তারপর আমরা ট্রান্সলেট করে 0 আর 1-এ ট্রান্সলেট করে কার কাছে পাঠালাম, সিপিইউর কাছে পাঠালাম, সিপিইউ 30 একটা সমস্যা সমাধান করলো, আউটপুট কত 30, আউটপুটটা কি করবে, আবার ট্রান্সলেটরের মাধ্যমে আমাদের কাছে চলে আসবে। অবশ্যই তো কম্পিউটার কি করে না, এটা 30 হিসেবে আনসারটা বের করে না, সে আনসারটা বের করবে কিসের মাধ্যমে, 0 আর 1-এর মাধ্যমে, 0 আর 1-এর মাধ্যমে সে আনসারটা রিপ্রেজেন্ট করবে, ট্রান্সলেটর হয়ে আমাদের কাছে উত্তরটা আসবে 30, ঠিক আছে। একদম ওভারভিউ দিলাম যে কাজটা কি হয়। তাহলে প্রথমে আমরা প্রোগ্রামার যে প্রোগ্রামটা বানাচ্ছে সে কি করবে, সে একটা সমস্যা লিখবে, প্রোগ্রামিং ভাষায় লিখবে, ওইটা হচ্ছে ট্রান্সলেটরের কাছে যাবে, ট্রান্সলেটরটা হচ্ছে মেশিন ভাষায়, যন্ত্রের ভাষা মানে কি 0 আর 1, যন্ত্রের ভাষায় পরিবর্তন করবে, কি করবে, ট্রান্সলেশন করবে, এরপর ওই সমস্যাটা কম্পিউটারের কাছে যাবে, কম্পিউটার সমাধান করবে, তারপর আউটপুটটা কি করবে, আবার সেই ওই প্রোগ্রামারের কাছে ফেরত আসবে, আমরা আউটপুটটা দেখতে পাবো বা ইউজারের কাছে ফেরত যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখি তোমরা কি কমেন্ট করছো, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতেছো না সব হচ্ছে তোমাদের প্রোগ্রামিংটা প্রথম, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে কি, তাহলে আমাদের প্রোগ্রামে একটা সমস্যা সমাধান করতে হবে। তাইলে সমস্যা সমাধান করার জন্য আমরা একটা কী করব, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করব। ইলেকট্রনিক যন্ত্রটা ব্যবহার করার জন্য আমাদের কম্পিউটার কি বোঝে না, আমি যে বাংলা ভাষায় কথা বলতেছি বা আমি যদি ইংলিশে কথা বলি, কম্পিউটার যন্ত্রের সাথে সেটা কি সে বুঝবে না, তার সাথে যন্ত্রের ভাষায় কথা বলতে হবে। এখন যন্ত্রের ভাষাটা কি দিয়ে তৈরি হয়, যেমন আমাদের ভাষাটা আমরা কি করি, ক খ গ গ এরকম বিভিন্ন অক্ষর দিয়ে তৈরি হয়, আর যন্ত্রের যে পুরো ভাষাটা মেশিন ল্যাঙ্গুয়েজটা কি দিয়ে তৈরি হয়, শুধুমাত্র 2টা ডিজিট দিয়ে, 2টা সংখ্যা দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, অর্থাৎ 0কে আমরা হচ্ছে অফ অন, এই দুটা দিয়ে হচ্ছে কি চলে যন্ত্রটা, পুরোপুরি তার যত কথা আছে, যত সমস্যা আছে, যত ভাষা আছে, যত শব্দ, সবগুলো এই অক্ষর, যেমন আমরা যদি ক খ গ গ এগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে বিভিন্ন কলম তৈরি করি, আমরা কাগজ বিভিন্ন রকম শব্দ তৈরি করতে পারি। তাহলে এই 0 আর 1 হচ্ছে আমাদের বেসিক, মেইন বেসটা হচ্ছে কি, প্রোগ্রাম মেশিন ভাষার মেইন বেসটা হচ্ছে 0 আর 1, এই 0 আর 1 ব্যবহার করে কম্পিউটারের সাথে আমরা কথা বলবো। এখন কম্পিউটারের সাথে আমরা 0 আর 1-এর মাধ্যমে কথা বলতে পারতাম। প্রথম যুগে যখন হচ্ছে কি হয়, প্রোগ্রামিংটা চালু হয়, তখন আমরা শুধু 0 আর 1 দিয়ে কম্পিউটারের সাথে কথা বলতাম, কিন্তু পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এটাকে ডেভেলপ করে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের ইংলিশে প্রোগ্রামগুলো লিখি, মাঝখানে একজন ট্রান্সলেটর থাকে, সে ওই ট্রান্সলেটরটা কি করে, ইংলিশটাকে ধরো আমরা ইংলিশে লিখলাম, আমরা ইংলিশে প্রোগ্রামটা লিখলাম, ইংলিশে লিখলাম, সেটা হচ্ছে যাবে কার কাছে, ট্রান্সলেটরের কাছে, ঠিক আছে, ট্রান্সলেটরের কাছে যাবে, সে হচ্ছে 0 আর 1-এর মাধ্যমে কি করবে, সে ওইটাকে ট্রান্সলেট করে 0 1-এর মাধ্যমে সে সলভ করবে, প্রসেস করে আউটপুটটা আবার আমার কাছে ইংলিশে পাঠাই দিবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত মেইন কি অ্যালগোরিদমটা,
আমরা ইংলিশে একটা প্রোগ্রাম লিখব, এই ইংলিশে যেটা লিখবো সেটাকে আমরা বলবো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা কি বলবো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো। যে ভাষাটা ইউজ করে, যে চিহ্নগুলো ইউজ করে আমরা প্রোগ্রামটা লিখবো, এটাকে কি বলে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর মাঝখানে আমরা একটা ট্রান্সলেটর ইউজ করব। ট্রান্সলেটরের বিভিন্ন রকম আছে। এরপর এই ট্রান্সলেটরটা কি করবে? সে তো মেশিন ভাষায় এই ইংলিশটাকে কনভার্ট করবে 0 আর 1-এর মাধ্যমে। 0 আর 1-এর মাধ্যমে সে প্রসেস করে এরপর আউটপুটটা আবার কি করবে? ইউজারের কাছে ফেরত পাঠাবে। ঠিক আছে, তাহলে এরপরে যাই আমরা আবার হচ্ছে প্রথম থেকে রিভিউ করব। ছাড়া আচ্ছা, তাহলে এখন আমাদের কয়টা অংশ ছিল? একটা হচ্ছে প্রথমে ছিল মেইন প্রোগ্রামার, এখানে একজন মানুষ, এখানে সে প্রোগ্রাম করতেছে, প্রোগ্রামার এটা। ঠিক আছে, তারপর এখান থেকে যাচ্ছে ট্রান্সলেটরে, আর এখান থেকে যাচ্ছে কোথায়? আউটপুটে যাচ্ছে। ঠিক আছে, ট্রান্সলেটর। আর এটা হচ্ছে প্রসেসরে যাচ্ছে, প্রসেসর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা তো আমরা আগে বললাম প্রোগ্রামার। আমি প্রোগ্রাম করব কোন ল্যাঙ্গুয়েজে? যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইংলিশে, যে কোড সাংকেতিক চিহ্নগুলো ইউজ করে প্রোগ্রাম লিখবো, ওটাকে আমরা কি বলবো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো। এখন এরপর আছে ট্রান্সলেটর। ট্রান্সলেটর কয় প্রকার হয়? ট্রান্সলেটর বা হচ্ছে কি বলে, এটাকে বলে হচ্ছে অনুবাদ প্রোগ্রাম। বাংলা যখন বলবে সেটা কি বলবে? অনুবাদ প্রোগ্রাম। এই অনুবাদ প্রোগ্রাম কয় প্রকার? এই অনুবাদ প্রোগ্রাম হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ঠিক আছে, অনুবাদ প্রোগ্রাম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। ঠিক আছে, তাহলে অনুবাদ প্রোগ্রাম, যে মাঝখানে যে বলছিলাম দোভাষী, দোভাষী এখানে কয় প্রকার থাকতে পারে? দোভাষী, এটাকে বাংলায় যদি আমরা কি বলি? বাংলায় যদি বলি সেটাকে বলবো হচ্ছে অনুবাদ প্রোগ্রাম। অনুবাদ প্রোগ্রাম। ঠিক আছে, অনুবাদ প্রোগ্রাম কয় প্রকার? অনুবাদ প্রোগ্রাম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কম্পাইলার টাইপের, আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। এটা এক একটার সঙ্গে এক এক রকম, বা এক একটার কাজ হচ্ছে এক এক রকম। ঠিক আছে, তাহলে কয় প্রকার? তোমাদের প্রশ্ন আসবে যে কি, এমসিকিউ দিবে, অনুবাদ প্রোগ্রাম কয় প্রকার? অনুবাদ প্রোগ্রাম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। ঠিক আছে, এই জায়গা থেকে এমসিকিউ আসতে পারে একটা, অনুবাদ প্রোগ্রাম কয় প্রকার? তাই কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। ঠিক আছে, তাহলে এদের কাজ কী ছিল? ওদের কাজ ছিল, আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে কোডটা লিখব। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ বানান ভুলে গেছি। ল্যাঙ্গুয়েজে যে কোডটা লিখব, ওই কোডটাকে সে ট্রান্সলেট করে আমাদের 0 আর 1-এ কী করবে? পরিবর্তন, ট্রান্সলেশন করবে। সেজন্য এটাকে আমরা বলতাম ট্রান্সলেটর। ট্রান্সলেটর কয় প্রকার? কম্পাইলার, ইন্টারপ্রিটার। এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদের প্রথমে যদি অধ্যায় থেকে এমসিকিউ করে, এটা একটা দিতেই পারে যে প্রোগ্রাম, অনুবাদ প্রোগ্রাম কয় প্রকার। কি বলবে? ট্রান্সলেটর বলবে না, ওখানে বইয়ে প্রশ্নটা কীরকম করবে? অনুবাদ প্রোগ্রাম কয় প্রকার? অনুবাদ প্রোগ্রাম 2 প্রকার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। আচ্ছা, এরপর আমাদের এখন আমরা যদি বিস্তার জানি, কম্পাইলার। তাহলে আমাদের একটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলারটা কাজ কি? কম্পাইলারটা কি করে? ধরো আমি একটা প্রোগ্রাম লিখলাম, আমি এখানে প্রোগ্রাম লিখতেছি না, তোমাদের কিছু 10 যোগ 5 এরকম একটা প্রোগ্রাম লিখলাম। আউটপুটটা লিখবো, আউটপুট দিবে কে? আমাকে কম্পিউটারটা আউটপুট তৈরি, আমি সমস্যা লিখবো শুধু। তারপর লিখলাম 11 বিয়োগ 6, তারপর লিখলাম হচ্ছে 5 গুণ 0। আচ্ছা, এখন কম্পাইলারের কাজ কি? তাহলে এটা একটা লাইন, এটাকে যে আমরা লেখার লাইনের সাথে লাইন, একটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা হচ্ছে 3 নাম্বার লাইন। ঠিক আছে,
কম্পাইলার কিভাবে কাজ করে? কম্পাইলার দেখবা যে কিছু দোভাষী কি করতেছে, কিছু দোভাষী ধরো আমি বললাম 5 মিনিট কথা বলে ফেললাম, আমি পুরো 5 মিনিটে যা বললাম পুরোটার সারমর্ম করে বা পুরোটা একসাথে কি করবে, আরেকজন যে আমার সামনে মানুষ, অন্য ভাষার মানুষ, অন্য ভাষী মানুষ আছে, তার কাছে কি করবে, ট্রান্সলেশন করবে, ট্রান্সলেশন করে বলবে। আরেক প্রকার দোভাষী আছে যারা কি করবে, প্রত্যেকটা লাইন আমি বলবো, প্রত্যেকটা লাইন সে কি করবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স বলার পর সে কি করবে, অনুবাদ করবে। কম্পাইলার হচ্ছে ওই রকম। কম্পাইলার আমি যখন একটা প্রোগ্রাম লিখলাম, ধরো আমি এখানে পুরোটা প্রোগ্রাম হচ্ছে আমাদের 3 লাইনের প্রোগ্রাম, মানে কি সমস্যা সমাধানের জন্য কোড লেখা সেটা। তাহলে আমরা কিছু সমস্যা লিখলাম যে 10 যোগ 5 এটা একটা গাণিতিক সমস্যা, 11 বিয়োগ 6 এটা একটা গাণিতিক সমস্যা, 5 গুণ 0 এটা একটা গাণিতিক সমস্যা। তাহলে এই 3 লাইনের সমস্যার মধ্যে কম্পাইলারের কাজ হচ্ছে লাইন বাই লাইন, সে এক লাইন সলভ করবে, এক লাইনের উত্তর আমাকে বলে দিবে, এক লাইন সলভ করবে, উত্তর এখানে আউটপুটে চলে আসবে, এক লাইন আনসার দিবে, উত্তর এখানে চলে আসবে, আরেক লাইন আনসার দিবে, উত্তর এখানে চলে আসবে। কিন্তু ধরো আমার মাঝখানের লাইনে আমি কোনো কিছু ভুল কোনো কিছু লিখলাম, বা হচ্ছে আমার কি যেগুলো হচ্ছে, ধরো আমি লিখলাম 0 বিয়োগ 6, ঠিক আছে, 0 বিয়োগ 6 এটাও আনসার আসবে। ধরো আমি এখানে লিখলাম 0 গুণ 6, কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে কি হয় বলো, তোমরা আনসার দাও তো দেখি, যারা তোমাদের তো ম্যাথ আছে, 0 গুণ 0-এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়। অথবা আমরা যদি কি বলি, কোনো একটা সংখ্যাকে ধরা হচ্ছে বললাম 5কে আমরা ভাগ করলাম 0 দিয়ে, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনডিফিনিট বলে আর কি, অসংজ্ঞায়িত। তাহলে যখন আমরা এরকম একটা লজিক দিলাম যেটা হচ্ছে সংজ্ঞায়িত না অসংজ্ঞায়িত, তখন সাথে সাথে কি সে প্রথম লাইন সমস্যা সমাধান করে আনসার দিল আমাকে কত 15, কিন্তু সে যখন দ্বিতীয় লাইনে আসলো, এটা তো একটা 5 ভাগ 0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে সেটার উত্তর নাই, সে কি করতে, সে হচ্ছে আনসার দিতে পারলো না, ঠিক আছে, প্রোগ্রাম আনসার দিতে পারলো না। এর পরের লাইনেও কিন্তু কি আছে, একটা সমস্যা প্রোগ্রাম আছে, কিন্তু কম্পাইলার নিয়ম হচ্ছে সে একটা লাইন সলভ করবে আনসার দিবে, দ্বিতীয় লাইন সলভ করবে আনসার দিবে। এখন দ্বিতীয় লাইনেই যখন আমাদের কি হয়ে গেল, সমস্যা হয়ে গেল, সে কি করবে, সে আর তৃতীয় লাইনে যেতে পারবে না, অর্থাৎ সে প্রত্যেকটা কম্পাইলার হচ্ছে সে প্রত্যেকটা লাইন বাই লাইন কি করবে, লাইন বাই লাইন অনুবাদ করবে, প্রত্যেকটা লাইন বাই লাইন কি করবে, অনুবাদ করে সে যাবে। এটা হচ্ছে মেইন। তোমাকে যদি বলে কম্পাইলার কি, কম্পাইলার হচ্ছে সে প্রত্যেকটা লাইন বাই লাইন অনুবাদ করবে। যদি এর আগে তোমার একটা প্রোগ্রাম 3 লাইনের মধ্যে দ্বিতীয় লাইন বা প্রথম লাইনে যদি কি হয় ভুল পায়, সে পরবর্তী আর যে প্রোগ্রামগুলো আছে সেগুলো রান করতে পারবে না, অর্থাৎ সেগুলোকে রূপান্তর করতে পারবে না, ঠিক আছে, সেগুলোকে রূপান্তর করে ইয়ার কাছে পাঠাতে পারবে না। এটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার হচ্ছে এক লাইন কি করবে, ট্রান্সলেট করবে, মেশিন ল্যাঙ্গুয়েজে এক লাইন করে ট্রান্সলেট করবে, ঠিক আছে। তোমার প্রশ্ন আসবে কি, কোন নিচের কোন অনুবাদক প্রোগ্রাম এক লাইন করে কি করে, অনুবাদ করে? কম্পাইলার কি করে, এক লাইন করে অনুবাদ করবে। একটা প্রোগ্রাম যদি 4 লাইন হোক, 5 লাইন হোক, 6 লাইন হোক, সে কি করবে, এক লাইন করে অনুবাদ করে যাবে, উপর থেকে নিচের দিকে এক লাইন করে অনুবাদ করে যাবে। সে যেই লাইনে ভুল পাবে ওই লাইনে কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, প্রোগ্রাম টার্মিনেটেড লেখা উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রিটার কি, ইন্টারপ্রিটার কি এটার সাথে তার ভিন্নতা কোথায়, ইন্টারপ্রিটার হচ্ছে সে প্রোগ্রাম যেরকম হোক না কেন, ভুল হোক সঠিক হোক, পুরোটা কি করে ফেলবে, একসাথে অনুবাদ করে ফেলবে, ভুল থাকলেও সে অনুবাদ করবে, ভুল না থাকলেও সে কি করে ফেলবে, অনুবাদ করে ফেলবে, থেমে যাবে না। এটা হচ্ছে ইন্টারপ্রিটার। আর প্রোগ্রাম হচ্ছে কম্পাইলার কি, কম্পাইলার করে এক লাইন অনুবাদ, আর ইন্টারপ্রিটার করে হচ্ছে পুরোটা একসাথে অনুবাদ, ঠিক আছে। এতটুকু তোমাদের জানতে হবে যে কম্পাইলার কীভাবে কাজ করে, ইন্টারপ্রিটার কীভাবে কাজ করে। কম্পাইলার হচ্ছে এক লাইন কাজ করবে, আর ইন্টারপ্রিটার হচ্ছে পুরোটা একসাথে প্রোগ্রাম কি করে ফেলবে, রান করবে এবং আউটপুট দেখাবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। তোমাদের যদি এসকিউ থাকতো হয়তো বা আসতো, কম্পাইলার আর কি ইন্টারপ্রিটারের পার্থক্য ব্যাখ্যা করো। যেহেতু এসকিউ নাই, শর্ট কোয়েশ্চেন আসবে না, তাইলে কি হবে না, তোমাদের এরকম প্রশ্ন আসবে না, বাট এমসিকিউতে এগুলো তো আসবে না। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছিলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমি সংজ্ঞাটা দিই সেটা হবে যে ভাষার সাহায্যে কম্পিউটারের সাথে
যোগাযোগ করা হয় বা নির্দেশ দেওয়া হয়। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এমন একটা ভাষা যেটার সাহায্যে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করি অথবা কম্পিউটারকে নির্দেশ দিই। এরকম কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে যেমন সি। ঠিক আছে, সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার নাম, যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, এরকম। তাহলে সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে যেমন বাংলা ভাষায় কিছু গ্রামাটিক্যাল রুলস আছে, ইংলিশে কিছু গ্রামাটিক্যাল রুলস আছে, যে আমরা একটা সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ দিব। বাংলা ভাষায় কী হয়, দাঁড়িয়ে দিব। তাহলে কি তার ভাষাগুলো, অক্ষরগুলো ভিন্ন, তারপর হচ্ছে কি কোথায় দাঁড়িয়ে বসবে, কোথায় কমা বসবে, এটা ভিন্ন না, নিয়মটা গ্রামারটা ভিন্ন। তাইলে সি হচ্ছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ। এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে পাইথন, এরকম একটা আছে সি শার্প, আরেকটা আছে সি প্লাস প্লাস। এরকম বিভিন্ন প্রকারের কি আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমরা এই বইয়ে কোনটা শেখানো হয়, আমাদের পাইথন, পাইথন ল্যাঙ্গুয়েজটা শেখানো। যেমন ইংরেজি, বাংলা, উর্দু আছে, তোমার কাছে আমরা কি শিখলাম, আমরা ধরো ইংরেজি শিখলাম। পাইথন হচ্ছে একটা ভাষা, একটা প্রোগ্রামিং ভাষা, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করব, বিভিন্ন সমস্যা সমাধানের নির্দেশ দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়ে কোন অধ্যায়টা পড়বো, পাইথন অধ্যায়টা। এখন তোমাদের বইয়ে দেওয়া আছে পাইথন অধ্যায় পড়ানোর জন্য কি একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তোমাদের যাদের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে ওরা কী করবে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করে তোমরা এখানে চাইলে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এখন আমরা একটা অল্প অল্প প্রোগ্রাম করা শিখি। তাহলে তো আমরা প্রোগ্রামিংয়ের বেসিক ধারণা তো পাইলাম। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জানা, কমেন্ট করো যে প্রোগ্রামিং বেসিক ধারণা নিয়ে, যে প্রোগ্রামটা কী জিনিস, মেশিন ল্যাঙ্গুয়েজ কী জিনিস, এগুলোর বেসিক ধারণা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করো। প্রোগ্রামিংয়ের বেসিক ধারণা নিয়ে তোমাদের এই যদি কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্ট করো। আচ্ছা, এরপর ধরো আমরা এই জায়গায় হচ্ছে প্রোগ্রামটা লিখবো। ধরো আমরা একটা সমস্যা, প্রোগ্রাম মানে কি, একটা সমস্যা সমাধানের ইয়া করবো। এই জায়গায় কি উঠবে, এই জায়গা হচ্ছে প্রোগ্রাম সমস্যা সমাধানের পর সমাধানটা কোথায় উঠবে, সমাধান মানে আউটপুটটা কোথায়, ধরো এই জায়গায় আসবে। এই জায়গায় আমরা কি দেখবো, আউটপুটটা দেখবো। আর এই জায়গাতে আমরা সমস্যাটা লিখবো। ধরো আমি কম্পিউটার স্ক্রিন, আমার যে কম্পিউটার আছে একটা কম্পিউটার স্ক্রিন, এই জায়গা হচ্ছে আমরা আউটপুটটা দেখবো। ঠিক আছে, এখন আমরা ধরো চাচ্ছি কোনো একটা লেখা উঠুক, যে ওয়েলকাম টু, আমরা চাচ্ছি আমরা একটা কি তৈরি করবো, একটা অ্যানিমেশন, আমরা একটা জিনিস তৈরি করবো যেটা থেকে লেখা উঠবে ওয়েলকাম টু অনলাইন মাদ্রাসা। ঠিক আছে, ওয়েলকাম টু অনলাইন মাদ্রাসা, এরকম একটা লেখা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাতে যাচ্ছি। তাহলে এটা একটা আমাদের সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান করার জন্য আমরা কি করব, এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্রোগ্রামিং ভাষায় লিখব। তাহলে প্রোগ্রামিং ভাষায় কি লিখব, প্রোগ্রামিং ভাষায় আমরা লিখব প্রিন্ট। প্রিন্ট, এই প্রিন্ট ওই জিনিসটা কি, এই প্রিন্ট এই জিনিসটা হচ্ছে, প্রিন্ট এই জিনিসটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কি, ধরো তোমাকে কেউ একজন বলল এই জিনিসটা মানে লিখো, লিখো যখন তোমাকে বলো, তুমি লিখো মানে কি বুঝো, তোমার মাথায় কি কাজ করে? লিখো মানে হচ্ছে একটা কলম নিতে হবে, খাতায় লিখতে হবে। লিখো মানে কি, তোমার মাথায় ওই সময় চিন্তা আসে যে আমি কোনো কিছু জোরে জোরে পড়বো না, লিখো মানে আমার চিন্তা আসে কি আমি কোনো কিছু লিখবো। তাহলে প্রিন্ট হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেটা দেখার সাথে সাথে কম্পিউটারের কাছে, কম্পিউটার চিন্তা করবে, প্রসেসর, আমার কোনো একটা জিনিস আমার ডিসপ্লেতে শো করতে হবে, প্রিন্ট করতে হবে বা শো করতে হবে। অর্থাৎ প্রিন্ট কিওয়ার্ডটা দেখার সাথে সাথে কম্পিউটার মাথায় চিন্তা আসবে যে আমার একটা জিনিস কি করতে হবে, শো করতে হবে, যেটা হচ্ছে একটা ডিসপ্লেতে একটা জিনিস দেখাবে। ঠিক আছে, তাহলে প্রিন্ট হচ্ছে আমার একটা কিওয়ার্ড। আচ্ছা, এখন প্রিন্ট কিওয়ার্ড তোমাকে আমি বললাম লিখো, তুমি এর পরবর্তী প্রশ্ন কী লিখবো, তখন আমাকে আমি যদি বলি লিখো, তোমার নাম লিখো, তাহলে লিখো,
লিখো বলেই তোমাকে আদেশ দিলাম, কাজ করার আদেশ দিলাম, ঠিক আছে? কি তোমার নাম লিখো, তাহলে তুমি কি লিখবে? তোমার নামটা লিখবে। তাহলে এখানে প্রিন্ট এই কথাটার মাধ্যমে আমি কম্পিউটারটা আদেশ দিলাম, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। কি আদেশ দিলাম? যে তোমাকে এর প্রিন্টের মাঝখানে যেগুলো থাকবে লেখা, ওইগুলা তুমি কি করবে? তোমার ডিসপ্লেতে শো করবে। আমি যদি এখানে লিখি ওয়েলকাম টু অনলাইন মাদ্রাসা, ঠিক আছে, তার কোটেশন দিয়ে এখানে নিয়ে আসলাম। তাহলে ওয়েলকাম টু অনলাইন মাদ্রাসা আমি এরকম একটা লেখা লিখতে বললাম। প্রিন্ট দিয়ে আমি কি বোঝালাম? যে এই জিনিসটা তুমি এই লেখাটায় মাঝখানে ব্র্যাকেটের মধ্যে যে লেখাটা থাকবে ওই লেখাটাকে তুমি কি করবে? এই জায়গায় শো করবে। তাহলে এটা তো আমার একটা প্রোগ্রাম। এটা যখন আমরা কি করব? কম্পাইল করব, রান করব, তখন আউটপুটে কি দেখাবে? আউটপুটে দেখাবে হচ্ছে শুধু ওয়েলকাম টু অনলাইন মাদ্রাসা, ঠিক আছে? ওয়েলকাম টু অনলাইন মাদ্রাসা। প্রিন্ট মানে কি? প্রিন্ট মানে হচ্ছে এখানে তাহলে কি কিওয়ার্ড। যেমন আমি যখন তোমার নাম লিখো, তাহলে লিখো মানে তোমার একটা মাথায় সেট করা আছে কি কোনো একটা জিনিস লিখতে হবে, ঠিক সেরকম প্রিন্ট মানে হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, এরকম তুমি লিখতে পারো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, যে কোনো কিছু। তাহলে প্রিন্টে তুমি মাঝখানে কি লিখবে সেটা বোঝানোর জন্য তোমার কি দিতে হবে? এই জিনিসটা দিতে হবে, হয় অ্যাপোস্ট্রফি দিতে হবে, ঠিক আছে, ডাবল অ্যাপোস্ট্রফি দিতে হবে, অথবা যে কোনো একটা তুমি অ্যাপোস্ট্রফি দিয়েও লিখতে পারো, একটা অ্যাপোস্ট্রফির মধ্যেও লিখতে পারো, অথবা তিনটার মধ্যেও লিখতে পারো। এই তিনটার মধ্যে যে মাঝখানে তুমি যাই লিখো না কেন, সবগুলা কি হবে? সবগুলা ডিসপ্লেতে তোমার আউটপুটে শো করবে, ঠিক আছে? সবগুলো আউটপুটে তোমার কি করবে? শো করবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্টের কাজ। তাহলে প্রিন্টের ক্ষেত্রে কি হয়? শো হয়। আচ্ছা, তোমাদের কাছে তোমাদের এমসিকিউ কীরকম আসতে পারে? যে এমসিকিউ একটা প্রোগ্রাম দিবে, প্রিন্ট হ্যালো, এই প্রোগ্রামটির আউটপুট কি হবে, ঠিক আছে? তোমার বলো তো, কমেন্ট করো তো, এই প্রোগ্রামটার আউটপুট কী হবে? প্রিন্ট হ্যালো, এটা একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটির আউটপুট কি হবে? তোমরা যারা আছো কমেন্ট করো যে এই প্রোগ্রামটার প্রিন্ট হ্যালো, এই প্রোগ্রামটার আউটপুটটা কি দেখা যাবে? হ্যালো, ঠিক আছে, এই প্রোগ্রামটার আউটপুট দেখা যাবে হ্যালো। আমার এখানে প্রোগ্রাম একটু দেরিতে আছে। রুবি একটা আনসার দিচ্ছ কি দিয়েছো? হ্যালো, ঠিক আছে। তাহলে এইগুলো এই যে এই যে অ্যাপোস্ট্রফির মাঝখানে যা থাকবে তাই হচ্ছে প্রিন্ট হবে। আচ্ছা, তুমি যদি আমি তোমাদের চেঞ্জ করে দিই, ধরো কি থাকলো 10+10, এখন তোমরা আনসার দাও যে এই প্রোগ্রামটার আউটপুট কী হবে? 10+10 এই প্রোগ্রামটার আনসার কী হবে? যারা আছে, হ্যাঁ আমারুল্লাহ আনসার দিয়েছো। যে এখন এইটা বলো 10+10, 10+10 এই প্রোগ্রামটির আউটপুটটা কী হবে? তোমরা বলো, কমেন্ট করে দেখি। এমনি মঈন আলী সবার আগে আনসার দিয়েছে, খুব ধন্যবাদ তাকে। 10+10, ঠিক আছে। তাইলে প্রিন্টের মাঝখানে যাই থাকবে তা হুবহু কী হবে? প্রিন্ট হবে। হুবহু কী হবে? প্রিন্ট হবে, এখানে কোনো নড়চড় হবে না। 10+10 হবে। সোমায়া আনসার দিয়েছে এলো, তারপর আরমানুল্লাহ কোনো আনসার দিয়েছে, তাহলে কী হবে? 10+10 হবে। তাইলে এই অ্যাপোস্ট্রফির মাঝখানে যা থাকবে তাই কী হবে? সরাসরি প্রিন্ট হবে, আর কোনো চেঞ্জ হবে না কি যদি আমরা অ্যাপোস্ট্রফি দিই। অথবা আমরা যদি এরকম করি, আমরা যদি অ্যাপোস্ট্রফিটা না দিতাম, শুধু ব্র্যাকেটটা দিতাম, শুধু যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতাম, তখন কি হইতো? তখন হচ্ছে যেহেতু অ্যাপোস্ট্রফি নাই, তখন একটা কাজ হইতো যে আমরা যে প্লাস চিহ্ন দিই, মাইনাস চিহ্ন দিই, তখন ওই কাজটা সহ সম্পন্ন হয়ে যাইতো, ঠিক আছে। এই ক্ষেত্রে আউটপুট যদি অ্যাপোস্ট্রফি না থাকে তখন আউটপুট কী হইতো? তখন আউটপুট হইতো 20, ঠিক আছে। তাইলে তোমাদের খুব সতর্কতার সাথে খেয়াল করতে হবে যে
প্রিন্টের এখানে কি অ্যাপোস্ট্রফি আছে না কি অ্যাপোস্ট্রফি নাই, যদি সংখ্যা দেওয়া থাকে, যদি অ্যাপোস্ট্রফি না থাকে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, 10+10 কাজটা সম্পন্ন করে ফাইনাল যে ভ্যালুটা সেটা আউটপুট হিসেবে দেখা যাবে। আর যদি আমরা অ্যাপোস্ট্রফি দিই তখন কিন্তু এখানের মাঝখানে আর কোনো কাজ হবে না, যাই লিখলাম আমরা 10+10 ওইটাও কি ওইটা ডিরেক্ট প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, কেন পরবর্তী এরকম চেঞ্জ হয় সেটা আমরা পরবর্তী দেখব। আচ্ছা, উম্মে হাফসা, তারপর হচ্ছে সুমাইয়া, ওরা আনসার দিচ্ছে, সবাইকে ধন্যবাদ। তারপর মুহিত, রুবি, এমডি মদিন আলী, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস আমরা এখানে সেই প্রোগ্রামিংয়ের যে আমরা একটা লাইন লিখলাম প্রিন্ট, তাহলে আমি লিখলাম প্রিন্ট, আমার নাম লিখলাম, মাই নেম ইজ না বাদ দিলাম আর কি। তাহলে এই যে একটা লাইন লেখার পর কি দিতে হয় আমাদের, একটা লাইন লেখার পর সেমিকোলন দিতে হয়। ঠিক আছে, প্রোগ্রামিং লেখার সময় একটা 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 স্টেটমেন্ট, একটা লাইনকে আমরা কী বলি, একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট, আমরা একটা কম্পিউটারকে স্টেটমেন্ট দিচ্ছি বা একটা বিবৃতি, এই লেখাটা তুমি প্রিন্ট করবা। ঠিক আছে, একটা লাইন লেখার পর কী দিতে হয়, সেমিকোলন দিতে হয়। সেটা হচ্ছে তোমার এই যে সি প্রোগ্রাম বললাম বা হচ্ছে C++ বা C# বা C++, এদের ক্ষেত্রে খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়। তুমি যদি এটা না দাও, সেমিকোলনটা না দাও, তাহলে প্রোগ্রামটা কাজ করবে না। বাট পাইথন প্রোগ্রামের ক্ষেত্রে কি হয়, আমরা যেটা এখন শিখতেছি, এই ক্ষেত্রে সেমিকোলনটা না দিলেও চলে। বাট আদর্শ নিয়ম হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়ার পর আমাদের শেষে কী থাকবে, সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে কোডটা কীরকম হবে, সেরকম একটা প্রশ্ন করতে পারে যে পাইথন ভাষায় পাইথন পাইথন ভাষায় হ্যালো প্রিন্ট করার কোড কোনটি? এরকম তোমাদের এমসিকিউ কি করতে পারে, আসতে পারে। তাহলে পাইথন ভাষায় হ্যালো প্রিন্ট করার কোড কোনটি, তোমরা লিখো তো স্টেটমেন্টটা। লিখো তো এই পাইথন ভাষায় হ্যালো প্রিন্ট করার কোডটা লিখো তো। তাহলে হ্যালো প্রিন্ট করার কোডটা কি হবে, তাহলে আমাদের প্রিন্ট লিখতে হবে, তারপর লিখতে হবে হ্যালো, তারপর হচ্ছে বন্ধ করতে হবে ক্যাপস্টপি দিয়ে, তারপর হচ্ছে কি দিতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, সেমিকোলনটা দিতে হবে, যখন এরকম প্রশ্ন আসবে তখন সেমিকোলনটা আমাদের দিতে হবে। আচ্ছা, তাহলে এগুলা গেল। এখন আসো আমরা আরও কিছু বেসিক নলেজ, তাহলে আমাদের প্রথমে একটা ভাষা শেখার জন্য আমাদের অক্ষর বা ভাষাগুলো কীভাবে কাজ করে, ভাষাটা সেটা জানতে হবে না। আচ্ছা, তো প্রোগ্রামিং ভাষায় এরকম একটা জিনিস হলো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভেরিয়েবল। আমরা এরকম একটা জিনিস জানবো, সেটার নাম কি, ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবলকে আমরা কী ধরতে পারি, যেমন আমরা প্রথমে একটা বলছিলাম আমাদের সমস্যা চা বানানো। ঠিক আছে, চা বানানোর জন্য কী করতে হবে, পাত্রে পানি নিতে হবে, তারপর হচ্ছে পানিটা সিদ্ধ করতে হবে, তারপর উপকরণগুলো দিতে হবে, বিভিন্ন ধাপে আমরা প্রোগ্রামটা সমাধান করব। আচ্ছা, তাহলে এই যে পানির পাত্র, যে চার পানি সিদ্ধ করার পাত্র ছিল, ওই পাত্রটা কি আমরা প্রত্যেকদিন চেঞ্জ করি? আমরা জেনারেলি ওই পাত্রটা কী করি না, প্রত্যেকদিন কেটলিটা
চেঞ্জ করি না, ক্যাটলিটা কি থাকে যায় আমাদের সেম থেকে যায়, বাট পানিটা কি হয় চেঞ্জ হয়। ক্যাটলিটা একই থাকে বাট পানিটা কি হয় চেঞ্জ হয়। এ ভেরিয়েবল মানে কি, ভেরি মানে হচ্ছে পরিবর্তন যোগ্য, ঠিক আছে, এই জিনিসটা কি হয় পরিবর্তনশীল, 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 ঠিক আছে। তাহলে ওই পানির পাত্রটা কিন্তু ক্যাটলিটা কিন্তু আমাদের কি হয় না চেঞ্জ হয় না, বাট ক্যাটলির মধ্যে যে পানিগুলা এক একবার চা বানাই ফেলার পর চেঞ্জ করে ফেলি আমরা, আমাদেরকে আবার নতুন করে পানি দিতে হয়। তাহলে প্রোগ্রামের ক্ষেত্রে এরকম হচ্ছে, আমরা যে ধরো যে কোনো কিছু প্রোগ্রামিং মানে কি আমাদের কোনো ডেটা স্টোর করতে হবে, তারপর ডেটাগুলো প্রথমে আমাদের একটা প্রোগ্রাম লেখার যে সমস্যা সমাধান, ধরো আমরা দুইটা সংখ্যা যোগ করব, তাহলে দুইটা সংখ্যা আমাদের কী করতে হবে প্রথমে স্টোর করতে হবে। এই যে স্টোর করার জন্য আমাদের কী লাগবে পাত্র লাগবে না, পানি স্টোর করার জন্য আমাদের একটা ক্যাটলি লাগবে, নাম্বারগুলো সংখ্যাগুলো যখন আমরা স্টোর করব তখন আমাদের কী লাগবে একটা ভেরিয়েবল রাখবে। ভেরিয়েবলটা হচ্ছে ধরতে পারো তুমি একটা পানির পাত্র, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন সময় কোনো সময় আমরা নাম্বার স্টোর করব, কোনো সময় কারো কারো নাম কোনো একটা লেখা স্টোর করব, যে কোনো কিছু আমরা ওই ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, ঠিক আছে। ভেরিয়েবল হচ্ছে পরিবর্তনশীল, এটা এমসিকিউতে আসতে পারে যে ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল বা চলক, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি চলকের মতো, ঠিক আছে। আমরা বীজগণিতে যেরকম চলক এক্স ওয়াই ধরি, এক্স ওয়াই তো অঙ্ক পেতে কী হয়ে যায় মানটা চেঞ্জ হয়ে যায় না, চেঞ্জ হয়ে ভেরিয়েবলও কী হবে প্রোগ্রামের অনুসারে চেঞ্জ হয়ে যাবে মানটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা কি করি, এটার মধ্যে আমরা কি করি তথ্য সঞ্চয় করি, ভেরিয়েবল আমরা কি করি তথ্য সঞ্চয় করি। তথ্যটা হইতে পারে নাম্বার, তথ্যটা হইতে পারে হচ্ছে বিভিন্ন টেক্সট, তথ্যটা হইতে পারে একটা ছবি, যে কোনো কিছু হতে পারে তথ্য, ঠিক আছে। তাইলে ভেরিয়েবল হচ্ছে যেখানের মধ্যে আমরা তথ্য সঞ্চয় করতে পারবো, ঠিক আছে, মেমোরিতে আমরা তথ্য সঞ্চয় করব। আচ্ছা, তাইলে এখন তথ্য সঞ্চয় করলাম, আমরা তথ্য সঞ্চয় করার জন্য ভেরিয়েবল লেখার নিয়মটা কীরকম, ভেরিয়েবল লেখার নিয়মটা হচ্ছে ভেরিয়েবলে আমাদের একটা নাম দিতে হবে প্রথমে। ধরো আমি হচ্ছে আমার মেমোরি আছে, এটা হচ্ছে একটা মেমোরি, ঘরগুলো এরকম, ধরো এখানে হচ্ছে মেমোরি, এখানে হচ্ছে বিভিন্ন আমরা মেমোরির টুরিগুলা, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন তথ্য স্টোর করব, ঠিক আছে, বিভিন্ন তথ্য স্টোর করব। এটাতে আমরা কি বললাম, ধরো আমরা এখানে নাম দিলাম যে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম এই ঘরগুলোর নাম দিচ্ছি কুটুরিগুলার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেমোরিগুলার কুটুরি, যেখানে হচ্ছে আমরা তথ্যগুলো জমা রাখবো, ঠিক আছে। তাইলে এখন আমরা এ একটা কুটুরির নাম আছে, ভেরিয়েবলের নাম আছে, যে এরকম থাকবে কথা না, আমি তোমাদের উদাহরণ দেওয়ার জন্য লিখলাম যে এ ইকুয়াল টু, অর্থাৎ এ ইকুয়াল টু দিয়ে বুঝালাম আমি এখন এই যে তথ্যটা জমা রাখবো ওইটা হচ্ছে এ নাম্বার সেলে, মেমোরির এ নাম্বার সেলে জমা থাকবে, এটা বোঝানোর জন্য আমরা কি দিলাম এ দিলাম, ঠিক আছে। আর তুমি বলতে পারো স্যার ক্যাপিটাল এ দিলে কি হবে, ক্যাপিটাল এ আর স্মল এ কিন্তু দুটো ভিন্ন ঘর হবে, ভিন্ন ঘর হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে প্রোগ্রামিংটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং হচ্ছে কি কেস সেন্সিটিভ, ঠিক আছে, কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ কীরকম, কেস সেন্সিটিভ হচ্ছে তোমার ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষরের মধ্যে কি আছে ভিন্নতা আছে, দুটো কিন্তু একই জিনিস নয়। এই স্মল এ দিয়ে একটা ঘর বোঝাতে পারে, ওই ক্যাপিটাল এ দিয়ে আরেকটা ঘর বোঝাতে পারে, আরেকটা সেল বোঝাতে পারে। তাহলে এই স্মল এ দিয়ে আমি এখন ধরো আমি একটা সংখ্যা সেভ করলাম কত 17, স্মল বি দিয়ে আমি কি সেভ করলাম, এখন আমি শুধু নাম্বার না, আমি এখানে হচ্ছে একটা টেক্সটও কি করতে পারি, টেক্সটও সেভ করতে পারি, ঠিক আছে। একটা সেভ করতে পারি হচ্ছে ধরো একটা টেক্সট সেভ করলাম, মাই এইজ ইজ, ঠিক আছে, মাই এজ ইজ। এখন এটা যেহেতু একটা টেক্সট লেখার সবসময় পাইথনের নিয়ম কি, পাইথনের সবসময় টেক্সট লেখার নিয়ম হচ্ছে অ্যাপোস্ট্রফির মাঝখানে আমরা টেক্সটটা লিখবো। নাম্বার হলে অ্যাপোস্ট্রফি দিতে হবে না, বাট টেক্সট হলে আমাদের কি দিতে হবে অ্যাপোস্ট্রফি দিতে হবে, বাট নাম্বার হলে আমাদের অ্যাপোস্ট্রফি দিতে হবে না, টেক্সট হলে অবশ্যই আমাদের কি দিতে হবে অ্যাপোস্ট্রফি দিতে হবে। তাহলে এই এটা হচ্ছে এই 17 জিনিসটা, ডেটা তথ্য হচ্ছে কোনটা, ডেটা হচ্ছে কোনটা, এখানে 17, এটা কোথায় জমা থাকবে এই নাম্বার সেলে। মাই এইজ ইজ একটা টেক্সট, এটা হচ্ছে কোথায় জমা থাকবে বি নাম্বার সেলে। এখন এটাতে আমি জমা রাখলাম তথ্য, প্রথমে আমি জমা করলাম,
প্রত্যয় জমা করে এখন আমি চাইলে এগুলো কি করতে পারি, ইউজ করতে পারি। কীরকম, আমি যখন বলবো প্রিন্ট এ, ঠিক আছে, প্রিন্ট এ, ঠিক আছে, প্রিন্ট এ, তখন কি হবে, তখন হচ্ছে আউটপুট কি আসবে, তখন আউটপুট দেখা যাবে কি, আউটপুট দেখা যাবে হচ্ছে 17, ঠিক আছে। এখন তুমি আউটপুটে এবার এখানে কি দিও না, অ্যাপোস্ট্রফি দিয়ে দিবে না। যখন অ্যাপোস্ট্রফি এরকম অ্যাপোস্ট্রফি সহ দিবে তখন আউটপুটে কিন্তু কীরকম আসবে, তখন আউটপুট আসবে শুধু এইটা, অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে, শুধু প্রিন্টের পর তোমার শুধু ভেরিয়েবলটা লিখতে হবে। ভেরিয়েবলটা এখানে যেরকম আছে হুবহু একই রকমভাবে লিখতে হবে। তুমি যদি এখানে A1 দাও, এখানে A1 দিতে হবে, ঠিক আছে। যদি শুধু এ দাও, এখানেও শুধু এ দিতে হবে। তাইলে হচ্ছে তোমার কি এই জিনিসটা প্রিন্ট হবে, ঠিক আছে। আর যদি তুমি অ্যাপোস্ট্রফি সহ দাও তখন এটা কি হবে, এটা একটা নিজেকে একটা টেক্সট মনে করবে, তখন ওই টেক্সট হিসেবে এইটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, যেখানে হচ্ছে আমরা কন্টেইনার, ভেরিয়েবলকে তুমি বলতে পারো কন্টেইনার, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন তথ্য জমা রাখতে পারি। আচ্ছা, এটাকে তাইলে স্যার বলতে পারেন, স্যার এটাকে ভেরিয়েবল করে নামকরণ করলাম, এটাকে স্যার আমরা কন্টেইনার বলতে পারতাম। কেন, কারণ এখানে ডেটা কন্টেইন অর্থাৎ ডেটা জমা রাখতেছি, তাহলে আমরা কন্টেইনার বলতে পারতাম। আমাদের ভেরিয়েবল বলার দরকার কি। আচ্ছা, ভেরিয়েবল বলার এটা হচ্ছে পরিবর্তনশীল, প্রোগ্রাম ভেদে পরিবর্তন হয় এবং একই প্রোগ্রামের মধ্যে পরিবর্তন হয়ে যাইতে পারে। কীরকম, আমি এখানে এ বললাম 17, ঠিক আছে। এখন এর পরবর্তী গিয়ে আমার মনটা চেঞ্জ হয়ে যায়, আমি বললাম যে আমার বয়স তো 17 না, আমার বয়স হচ্ছে 22, ঠিক আছে, আমার বয়স 22। তাহলে প্রথম লাইনে আমি বললাম এ ইকুয়াল টু 17, আমি একটা ডেটা স্টোর করলাম। পরবর্তী লাইনে আমি আবার বললাম এ ইকুয়াল টু 22। তাহলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কী হবে, তুমি লাস্টে সর্বশেষ যে নামে একটা যে চলকের একটা ডেটা সেট করতেছো, ডেটা স্টোর করতেছো, ওইটাই কি থাকবে, শুধুমাত্র জমা থাকবে। তাইলে আমরা যখন প্রিন্ট এ বলবো, আমরা যখন বলবো প্রিন্ট এ, তখন কি প্রিন্ট হবে, তখন প্রিন্ট হবে হচ্ছে 22, ঠিক আছে। তখন কি প্রিন্ট হবে 22। এই যে ভেরিয়েবল, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, কন্টেনারটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেটা কোনটা স্টোর করতেছে সেটার ভ্যালুটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কি ভেরিয়েবল, পরিবর্তনশীল, যেটা হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যেও চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। যেমন প্রিন্ট এ, ভ্যালু কিন্তু 17 আছে, 22 আছে, তাহলে আমাদের এখন মেইন ভ্যালু কোনটা, 22, বুঝতে পারলা। এই জন্য এটাকে কী বলা হয়, ভেরিয়েবল বলা হয়। তোমরা কি সবাই ভেরিয়েবল বুঝছো? তোমরা কি ভেরিয়েবল বুঝছো, ভেরিয়েবলের কনসেপ্টটা কি? আরমানুল্লাহ বা রুবি আক্তার যারা ক্লাস করছো, তাইলে তোমরা ভেরিয়েবলের কনসেপ্টটা কি বুঝছো? আচ্ছা, তাহলে এখন ভেরিয়েবল লেখার কিছু কি আছে, ভেরিয়েবলটা সেট করার কোনো কিছু। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করে যে ভেরিয়েবল কীরকম, ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ, এমসিকিউতে আসতে পারে যে পাইথনের ভেরিয়েবল কেস সেন্সিটিভ কিনা। হ্যাঁ, পাইথনের ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে কি, বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, এগুলোর মধ্যে কি আছে, পার্থক্য আছে, ঠিক আছে। সেই জন্য এগুলো কি বলা হয়, কেস সেন্সিটিভ বলা হয়। পাইথন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেন্সিটিভ। আচ্ছা, ভেরিয়েবলস আর কেস সেন্সিটিভ, ঠিক আছে, ভেরিয়েবলস আর কেস সেন্সিটিভ, ওকে। আচ্ছা, ভেরিয়েবল লেখার তাহলে নিয়ম আছে কিছু। এক নাম্বার নিয়ম হচ্ছে কি, কেস সেন্সিটিভ, তাহলে কি হবে, দুইটা ভেরিয়েবল যদি তুমি আলাদা আলাদা অক্ষরে লিখো সেটা চেঞ্জ হবে। এরপর কোনো ফাঁকা জায়গা থাকবে না ভেরিয়েবলের মাঝখানে, ভেরিয়েবল তাহলে আমরা একটা নাম দিচ্ছি না, এ বি, বিভিন্ন রকম ভেরিয়েবল নাম দিতে পারি না, ভেরিয়েবলের নামের মাঝখানে ফাঁকা থাকবে না। কীরকম, যেমন আমি যদি বলি এ বি, তাহলে মাঝখানে আমার একটা ফাঁকা জায়গা আছে না,
এরকম কোনো ভেরিয়েবলের নামকরণ করা যাবে না। তাহলে কি দেওয়া যাবে? ঠিক আছে, ফাঁকা জায়গা রাখা যাবে না। তুমি হয়তো এরকম নাম করতে পারো, এ দিয়ে তুমি হচ্ছে এরকম একটা আন্ডারস্কোর দিতে পারো। এটা কি বলে? আন্ডারস্কোর। তুমি একটা আন্ডারস্কোর দিতে পারো, A_B, কিন্তু মাঝখানে তুমি কি রাখতে পারবে না? কোনো ফাঁকা জায়গা রাখতে পারবে না। ফাঁকা জায়গা থাকা যাবে না ভেরিয়েবল তৈরির সময়, ভেরিয়েবলের নামকরণ করার সময়। ভেরিয়েবলের নামকরণ করার সময় তুমি হয়তো বা দুটো জিনিস বোঝানোর জন্য A_B অথবা হচ্ছে নাম্বার, তুমি নাম্বার ওয়ানটা তুমি এভাবে দিতে পারবে না। এই জিনিসটা, এই চিহ্নটা মাঝখানে এই যে চিহ্নটা, এই জিনিসটা ইউজ করা যাবে। তুমি কি ইউজ করতে পারবে? আন্ডারস্কোর ইউজ করতে পারবে, নাম্বার 1 এভাবে নামকরণ করতে পারবে। ঠিক আছে, অথবা হচ্ছে নাম্বার 1 এভাবে তুমি কি করতে পারো? নামকরণ করতে পারো। ঠিক আছে, তুমি কি কি ব্যবহার করতে পারবে? তুমি হচ্ছে A to Z, মানে বড় হাতের A to Z এগুলো ব্যবহার করতে পারবে, ছোট হাতের A to Z ব্যবহার করতে পারবে। তারপর হচ্ছে আর কি ইউজ করতে পারবে? 0 থেকে 9 এই জিনিসগুলো ইউজ করে নামকরণ করতে পারবে। তুমি কোনো ভেরিয়েবলের নামকরণ করতে পারবে না কোন? স্পেশাল ক্যারেক্টার ইউজ করে। স্পেশাল ক্যারেক্টার কীরকম? যে তোমার পার্সেন্ট ইউজ করে, তারপর হচ্ছে অ্যান্ড ইউজ করে, হ্যাঁ, এই জিনিসগুলো ইউজ করে তুমি কোনো হ্যাশ ইউজ করে, এগুলোকে বলা হয় কি? স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল অক্ষর। এই অক্ষরগুলো বা স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করে তুমি ভেরিয়েবলের নামকরণ করতে পারবে না। যে আমি এখানে কিছু নামকরণ করি, এ হচ্ছে A%, নামকরণ করা যাবে না, এটা হচ্ছে কি? বৈধ না, এটা কিন্তু শুদ্ধ হবে না। তাহলে তুমি বা হ্যাশ এরকম এগুলো কি হবে না? বৈধ হবে না। তাহলে তুমি শুধু কি করতে পারবে? A to Z ইউজ করতে পারবে, অথবা স্মল A to Z ইউজ করতে পারবে, অথবা 0 থেকে 9, মানে এই সবগুলো মিলায় কম্বিনেশনও তুমি কি তৈরি করতে পারবে? ভেরিয়েবল তৈরি করতে পারবে। কিন্তু এই স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করতে পারবে। শুধুমাত্র আমরা একটা জিনিস ইউজ করতে পারবো, সেটা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারবো। এটা কি বলে? আন্ডারস্কোর। ঠিক আছে, আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। তোমাকে এমসিকিউ আসবে কীরকম? ঠিক আছে, তাহলে এমসিকিউ তো তোমার কীরকম আসবে? ভেরিয়েবল থেকে তোমার এমসিকিউ আসবে, তোমাকে বলবে যে 4টা আমরা ভেরিয়েবল সেট করি। আমরা 4টা ভেরিয়েবল সেট করলাম। তোমাকে উদাহরণ দিচ্ছি যে বলো, নিচের তোমাকে এমসিকিউতে দিবে কি? এরকম 4টা ভেরিয়েবল দিয়ে তোমাকে বলবে যে নিচের কোন ভেরিয়েবলটি বৈধ, বা নিচের কোন ভেরিয়েবলটি সঠিক। ঠিক আছে, নিচের কোন ভেরিয়েবলটি সঠিক বলো। বলো, নিচের কোন ভেরিয়েবল, ABC 4টা অপশনের মধ্যে কোন ভেরিয়েবলটা সঠিক বলো। গোলাম মুদাসির, তারপর হচ্ছে সুমাইয়া রুবি। আচ্ছা, আলামিন আনসার দিল, রুবি, মদিন, আরমানুল্লাহ আনসার দিয়েছে। আচ্ছা আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে যারা সি দিয়েছো তাদেরটা। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা? সি। কেন? এটা হচ্ছে কি? আন্ডারস্কোর। ঠিক আছে, এটা লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে আন্ডারস্কোর। এখানে দিলে হয়তো সুবিধা হবে, সুন্দর দেখা যায়। আচ্ছা, কি বলছিলাম তোমাদের ক্ষেত্রে? যে দুইটা ভেরিয়েবলের, একটা ভেরিয়েবল যদি দুটো ওয়ার্ড থাকে, মাঝখানে কোনো কি থাকা যাবে না? ফাঁকা জায়গা থাকা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে এই যে মায়ার নেমের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা থাকা যাবে না ভেরিয়েবলে।
ঠিক আছে, অ্যাড করে দিতে হবে, আন্ডারস্কোর দিয়ে লাগাই দিতে হবে। যদি আন্ডারস্কোর দিয়ে লাগাই না দাও তাহলে ফাঁকা জায়গা থাকলে হবে না, অথবা তুমি দুইটাকে হচ্ছে একই সাথে নিয়ে আসবে, মাই নেম, মানে ফাঁকা জায়গা থাকা যাবে না, একটা ওয়ার্ড করে ফেলতে হবে তাদেরকে। এরপর এটা ঠিক আছে, মাই আর নেম, মাঝখানে হচ্ছে আন্ডারস্কোর আছে, সব কিছু ঠিক ছিল, বাট প্যাচ লাগাই দিল কে, এই শেষের স্পেশাল ক্যারেক্টারটা। আমি তোমাদের কি বলছিলাম যে তোমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো কি থাকবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। আচ্ছা, সি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে কি দেখো, এক্ষেত্রেও ঠিক আছে, ধরো আমি আন্ডারস্কোর আছে, সব কিছু ঠিক আছে, বাট এর আগেও কি আছে, একটা আন্ডারস্কোর আছে, এবং এটার ক্ষেত্রে কি ছিল, একটা তোমার মাঝখানে দাগ ছিল, এই যে ড্যাশটা ইউজ করা যাবে না। এরপর এটা সবচেয়ে বৈধ কেন, কারণ এটা দুইটা ওয়ার্ড এবং কোনো স্পেশাল ক্যারেক্টার নাই, এবং একটা মাঝখানে আন্ডারস্কোর দিয়ে আমরা দুইটা ওয়ার্ডকে জোড়া লাগালাম, সেজন্য সিটা হচ্ছে সঠিক রাইট আনসার। এরকম অ্যান্সার তোমাদের অহরহ আসবে, যে নিচের কোনটি বৈধ ভেরিয়েবল, ঠিক আছে, চয়েস করতে বলবে, এটা এরকম প্রশ্ন অহরহ আসবে। আচ্ছা, তাহলে অনেক সময় তোমাকে একটু ঘাবড়ে যাওয়ার জন্য এরকমও করতে পারে যে মাই নেম, যে কি আন্ডারস্কোরটা প্রথমে দিল শেষেই দিল, কোনো সমস্যা নাই, আন্ডারস্কোরটা প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, ঠিক আছে, আন্ডারস্কোরটা যে কোনো জায়গায় থাকতে পারে, আন্ডারস্কোরটা কোন জায়গায় থাকতেছে সেটা নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা, আরেকটা এমসিকিউ তোমাদের দিই এখন, যে বি নাম্বার অপশন হচ্ছে, সি নাম্বার হচ্ছে, বলো, তোমাকে বললো যে চারটা হচ্ছে প্রোগ্রামিং স্টেটমেন্ট, অবশ্য আমরা একটা লাইন থেকে কি বলে, স্টেটমেন্ট বলে, তোমাকে প্রশ্ন করবে যে নিচের কোন স্টেটমেন্টটি বৈধ বা সঠিক, চারটা স্টেটমেন্ট আছে, চারটা অপশনে নিচের কোন স্টেটমেন্টটি সঠিক, ঠিক আছে, তোমরা বলো নিচের কোন স্টেটমেন্টটি সঠিক, বলো তো দেখি তোমরা, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নতুন নিচের কোন স্টেটমেন্টটি সঠিক, তোমরা আনসার দাও, বৈধ, সঠিক বা বৈধ। তোমরা কি এটা আনসার দিচ্ছ, এই প্রশ্নটা আনসার দাও যে নিচের এখানে কোনটা সঠিক। দাদা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মদিন আনসার দিয়েছে, আর কেউ কি পারবে আনসারটা? আরমানুল্লাহ আনসার দিয়েছে, মদিন আনসার দিয়েছে, তাহলে এটা কি, এটা সঠিক উত্তর হচ্ছে, রবিও আনসার দিয়েছে ডি। কেন? কারণ এটাতে সব কিছু ঠিক আছে, সেমিকোলন আছে, পরে সব কিছু ঠিক আছে, বাট প্রথম আমার ভেরিয়েবলটাই কি রং, এটা ভুল, তাইলে ঠিক আছে। এরপর এটাতে কি, এটাতে হচ্ছে তোমার কি আছে, ফুল স্টপ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফুল স্টপ দেওয়া যায় না স্টেটমেন্টের শেষে, ভুল। এটাতে কি আছে, কমা আছে, ঠিক আছে, তাহলে ভুল। এটাতে কি, এটা মাঝখানে ভেরিয়েবলটাও সঠিক, পরে সেমিকোলন আছে, সেই জন্য এটা রাইট স্টেটমেন্ট। ঠিক আছে, যারা ডি আনসার দিয়েছে, গোলাম, তারপর হচ্ছে সুমাইয়া, সবাইকে ধন্যবাদ। আচ্ছা,
এরপর তোমাদের আরেকটা এমসিকিউ আসতে পারে, আমি মুখে মুখে বলে দিচ্ছি। প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কোনো তথ্য সঞ্চয় করার জন্য কোনটা ব্যবহার করি? প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কোনো একটা তথ্য সঞ্চয়ের জন্য আমরা কোন জিনিসটা ইউজ করি বলো তো? যে কোনো একটা তথ্য সঞ্চয়ের জন্য আমরা কি ইউজ করি সেটা বলো। আমি তারপর তোমাদের আরেকটা এমসিকিউ দিচ্ছি। আচ্ছা, বলো এই চারটা ভেরিয়েবলের মধ্যে কোনটা সঠিক? এই চারটা ভেরিয়েবলের মধ্যে কোনটা সঠিক? তোমরা আনসার দাও যে এই নিচে চারটা ভেরিয়েবলের মধ্যে কোনটা সঠিক। চিন্তা করে বলো, অপশন সবগুলো চিন্তা করে বলো কোনটা সঠিক। বলো তো কি, তোমরা তাড়াতাড়ি আনসার দাও যে কোন নিচের কোন ভেরিয়েবলটি সঠিক। সব আনসার দিয়েছো সি। ঠিক আছে, যারা সি আনসার দিয়েছে ধন্যবাদ। আচ্ছা, এটা কেন ভুল? কারণ এটা তো জায়ানের এই যে এখানে আছে আই দিই নাই, এটা কি দিয়েছি এক্সক্লেমেটরি চিহ্ন, এটা ভুল। আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না। কমা করে এই কমা, তারপর হচ্ছে এই এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেটরি মার্ক, তারপর ফুল স্টপ, এগুলো কোনো কিছু ইউজ করতে পারবো না। যোগ বিয়োগগুলো এগুলোতে ইউজ করতে পারবো না। এটাতে কি, এটা তো স্পেশাল ক্যারেক্টার আছে সেজন্য এটা ভুল। আচ্ছা, এই ক্ষেত্রে সমস্যা কি? এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে দেখো একটা নাম্বার আছে, একটা ডিজিট আছে আর একটা হচ্ছে এ আছে। তাইলে সমস্যা তখনই যখন হচ্ছে শুরুতেই নাম্বার থাকে। এই ভেরিয়েবলটা যদি আমরা করতাম এইট, অ্যাবসোলুটলি রাইট, এইট নামকরণ করা অ্যাবসোলুটলি রাইট। বাট এইট এর ক্ষেত্রে সমস্যা কি? তুমি ভেরিয়েবলের ক্ষেত্রে নাম্বার ইউজ করতে পারো, বাট সেটা হচ্ছে প্রথমে না, সেটা হচ্ছে প্রথমে একটা লেটার দিয়ে বা কোনো কিছু দিয়ে এর পরবর্তীতে। প্রথমে হচ্ছে তুমি কি করতে পারবে না, কোনো একটা নাম্বার ইউজ করতে পারবো। এখানে এইট এর জায়গায় যদি এইট থাকতো তাহলে ওই ভেরিয়েবলটা কি হইতো, সঠিক হয়ে যাইতো। সো আমি একটা প্রশ্ন করছিলাম মেবি অপশন ডি না, এটা জায়ান, এটা হচ্ছে আই না, এটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক, স্পেশাল ক্যারেক্টার, সেজন্য এটা ইউজ করা যাবে না। যারা সি আনসার দিয়েছো আরমান, তারপর তানভীর, তোমাদেরকে আনভীর তো ডি আনসার দিয়েছো, ডি ভুল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সতর্কতার সহিত এই এমসিকিউগুলো আনসার দিব। আচ্ছা, ভেরিয়েবল কেন বলছিলাম? ভেরিয়েবল কেন বলছিলাম? কারণ তারা চেঞ্জ হয়ে যায়। তারা কি চেঞ্জ হয়ে যায়? আচ্ছা, আমি তো সেটা আগে তোমাদের দেখিয়েছি, একবার আমরা সেট করলাম। আচ্ছা, তোমাদেরকে তাহলে আমি একটা প্রোগ্রাম লিখবো। আমি প্রোগ্রাম লেখার জন্য আমি একটা একটা পেজ, আউটপুটের জন্য একটা পেজ, তাহলে সুন্দর লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা দিলাম ভ্যালু নাও। ঠিক আছে, ভ্যালু নাও ইকুয়াল টু 14। আচ্ছা, এরপর দিলাম প্রিন্ট, দ্বিতীয় স্টেটমেন্ট প্রিন্ট
ভ্যালু নাও, ভ্যালু নাও। আচ্ছা তোমরা বলো তো প্রথমে এই লাইন এখন আউটপুট কি আসবে? তোমরা কুইক আনসার দাও তো এখন আউটপুট কি আসবে? এখন বলো তো ভ্যালু কি আসবে? এখন এই 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 প্রিন্টের আনসার কি আসবে বলো তো? ও আচ্ছা অপশন ডি দেখা যাচ্ছে না, অপশন ডি আচ্ছা মুছে দিয়েছি, ওইটা দিয়েছি, ওইটাতে ভুল ছিল অপশন ডিটা, সরি। এটার আনসার কি আসবে বলো তো? 14, রুবি আনসার দিয়েছে 14। আচ্ছা এখন আমি বললাম এটা 22, পরবর্তী আবার কি করলাম, আবার হচ্ছে স্টেটমেন্ট দিলাম যে আমার ভেরিয়েবল, এই ভ্যালু নাও আর ভ্যালু নাও ভেরিয়েবল কি ভিন্ন আছে না, একই ভেরিয়েবল, বাট মানটা ভেরিয়েবল যে তথ্যটা যে ডেটাটা স্টোর করতেছে সেটা চেঞ্জ করে দিলাম, 20 করে দিলাম। এখন যদি আমরা প্রিন্ট কি দিই, প্রিন্ট ওই যে তোমার ভ্যালু নাও দিই, তখন কি প্রিন্ট হবে, এই লাইন থেকে কি প্রিন্ট হবে, এই লাইন থেকে প্রিন্ট হবে 22। দ্যাট মিনস কি হয়, তোমাকে তোমাকে স্যার ঘোরানোর জন্য এমসিকিউ কি করতে পারে, একটু ঘুরায় প্রশ্ন করতে পারে, এই জায়গায় একটা প্রিন্ট দিতে পারে, এই জায়গায় একটা প্রিন্ট দিতে পারে, ঠিক আছে? তোমাকে বলতে পারে যে দ্বিতীয় লাইনে এখন আউটপুট কি হবে, তুমি আউটপুট দেখে বলতে স্যার 14 আউটপুট না, আউটপুট হবে 22। তোমাকে লাস্ট আউটপুট লাস্ট লাস্ট কোন ভ্যালুটা স্টোর আছে সেটাই দেখতে হবে। তোমাকে যদি প্রশ্ন করে এই প্রোগ্রামটার, ধরো সাপোজ বললো যে এই প্রোগ্রামটা দিল, এটার আউটপুট কি হবে, তোমার বলতে হবে স্যার এটার আউটপুট হচ্ছে 14 22। আবার যদি ধরো আবার হচ্ছে ভ্যালুটাকে যদি আমি 14 করে দিই, ধরো আমি এই লাইনটা এখানে হুবহু লিখলাম, এই লাইনটা আবার হুবহু লিখে আবার এই লাইনটা লিখলাম, তখন কি হবে, তখন আবার 14, তখন হচ্ছে আবার 14 হচ্ছে কি হবে, প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা কোনো জায়গায় 14, আচ্ছা আরমানুল্লাহ মুহিত বলেছে ভ্যালু নাও ইকুয়াল টু 14। আচ্ছা কিন্তু যখন আমরা এই জায়গায় চেঞ্জ করে দিলাম তখন হচ্ছে 22 হয়ে যায়, যেহেতু আমরা এই জায়গায় চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা আরেক রকম আমরা চেঞ্জ দেখব, আরেক রকম আমরা ভেরিয়েবল স্টোর করা দেখতে পারি চাইলে, ঠিক আছে? আরেক রকম কীরকম, ভেরিয়েবলের মধ্যে যোগ বিয়োগ করতে পারি আমরা চাইলে। আচ্ছা ধরলাম আমরা একটা ভেরিয়েবল, এটাকে আমরা ধরলাম 14, ঠিক আছে? এরপর বি আর একটা ভেরিয়েবল ইকুয়াল টু 14 প্লাস 2, আচ্ছা 14 না সরি, এ প্লাস 2, ঠিক আছে? এখন আমরা যখন বলবো প্রিন্ট বি, প্রিন্ট, আমি দেখো এই জিনিসটা প্রিন্টে কী লিখলাম, ছোটো হাতের অক্ষরে লিখলাম, ঠিক আছে? কিওয়ার্ডগুলো সবসময় কী হবে, এরকম বিভিন্ন কিওয়ার্ড আছে, প্রায় 42টা না কয়টা কিওয়ার্ড আছে, তো এই কিওয়ার্ডগুলো সবগুলো ছোটো হাতের অক্ষরে লিখতে হবে, ঠিক আছে? প্রথমটা বড় হাতে লিখবে এরকম না, সবগুলো ছোটো হাতের অক্ষরে লিখতে হবে, কিওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ড ছোটো হাতের অক্ষরে লিখতে হবে। এবং কিওয়ার্ডগুলোকে কিন্তু আমি কি করতে পারবো না, ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, এরকম কিওয়ার্ড আছে প্রিন্ট, ট্রু, ফলস, এরকম বিভিন্ন কিওয়ার্ড আছে যে আমরা পরবর্তী শিখবো। এই প্রিন্ট এগুলোকে আমরা কিওয়ার্ডগুলোকে আমরা কী করতে পারবো না, ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো। তাহলে প্রিন্ট এখন আমরা যদি দিই বি, তাহলে আউটপুট কত হবে তোমরা বলো তো দেখি, এটা আউটপুট কত হবে? তোমরা যারা আছো ক্লাস করছো তোমরা বলো আউটপুট কি হবে? তোমরা বলো এটা আউটপুট কি হবে? ষোলো, আরমানুল্লাহ মোহিত দিয়েছ 16, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার এখন স্যার দেখেন, এখন আমি আবার কি করতে পারি, পরের লাইনে এসে বি ডিক্লেয়ার করলাম, বি বি প্লাস 17, বি বি প্লাস 17, এ ইকুয়াল টু বি প্লাস 2, তারপর বললাম প্রিন্ট এ। এখন দেখি এটা আনসার দাও, এই লাইনের
আউটপুট কোনগুলোতে হবে, ভেরিয়েবলগুলো কিন্তু আউটপুটে দেখাবে না স্যার, এগুলো স্টোর করা থাকবে মেমোরিতে। আমার আউটপুট কখন দেখাবে, শুধুমাত্র এই প্রিন্ট বলার সাথে সাথে আউটপুট দেখাবে, বাকি কোনো কিছুতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাকে আউটপুট দেখাবে না। কেন? প্রিন্ট মানে হচ্ছে লিখো, তুমি অনেক কিছু শিখলা কিন্তু টিচার যদি তোমাকে লিখতে না বলো তুমি কি লিখবে? না। আমি তোমাকে যখনই বলবো লিখো, তোমার ভিতর যা আছে তথ্য, যা প্রশ্ন করলাম ওটা লিখবে। তাহলে শুধুমাত্র দুইটা আউটপুট পাওয়া যাবে এই প্রোগ্রাম থেকে। স্টেটমেন্ট কয়টা? এখানে 6টা, বাট আউটপুট কয়টা পাবো আমরা? 2টা লাইন শুধু, একটা লাইন একটা লাইন। এই লাইনের আউটপুটটা আমরা এই লাইনে পেয়ে গেলাম স্যারেরা। বাট এই আউটপুটটা কী হবে বলেন তো? আনসার দেন তো আপনারা, চিন্তা করে আনসার দেন তো, এই লাইনের আউটপুটটা কী হবে? তাহলে বুঝবো আপনাদের ভেরিয়েবল এখন পানিবাদ হয়ে গেছে। আচ্ছা 16 এমনি মদিন আলী কী বলেছে বুঝি না, বাকিরা 16 আনসার দিয়েছে, ধন্যবাদ। এখন স্যার এটা আনসার দেন, এই লাইনটার আউটপুটটা আনসার দেন শুধু। এই লাইনেও একটা কাজ করেছি, এই লাইনেও একটা কাজ করেছি, এগুলোর কোনো বিষয় না, এগুলো ভিতরে থাকবে। বাট ফাইনাল আউটপুট কোনটা হবে সেটা এই লাইনের উপর ভিত্তি করে। এই লাইনটা আনসার দেন। এমডি তানবির আহমদ বলেছে আউটপুট 3 হবে না, দুঃখিত। আচ্ছা রুবি বলে নাই। আচ্ছা তোমরা, আমি আরও 15 সেকেন্ড ওয়েট করি, তোমরা আনসার দাও, চিন্তা করে যোগ করো, একদম খুব সহজ যোগ কিন্তু করো, যোগ বিয়োগ করে আনসার দাও। আচ্ছা আউটপুট বলেছে তানবির 34। আচ্ছা আমরা একটু করে দেখি। আচ্ছা স্যার দেখেন এখানে বি আমরা কত পেয়ে গেলাম? বি এখানে আমরা পেয়েছি হচ্ছে কত? 17। আরমানুল্লাহ বলেছে 25। আচ্ছা তাহলে আমরা এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন দেখতে হবে কত সেটা। আচ্ছা স্যার দেখেন, তাইলে এই জায়গা আমাদের ভ্যালু কত? এই জায়গা বি এর ভ্যালু কিন্তু 16। আচ্ছা এরপর এই 16টা নতুনভাবে আমি বি ডিক্লেয়ার করলাম, আমি কিন্তু বি টু না, আমি জাস্ট বি এরটা নতুনভাবে ডিক্লেয়ার করলাম। কি ডিক্লেয়ার করলাম? আগের বি, অর্থাৎ এটার ভ্যালু কত? 16 যোগ 17। 16 যোগ 17 করলে কত হয় স্যার? 16 যোগ 17 করলে আমাদের হয় 33। ঠিক আছে 33। আচ্ছা এখন এরপর আমি আবার এ ডিক্লেয়ার করলাম, আমার আগে এ ডিক্লেয়ার করা ছিল 14, ওইটার হিসাব বাদ। আমি যখন নতুন করে এ ডিক্লেয়ার করলাম তখন কিন্তু ভ্যালু কি হয়ে যাবে? নতুনটা হবে। ঠিক আছে এখন নতুন ভেরিয়েবলের মান কত? বি। এখন স্যার বি কোনটা হবে? বি এটা হবে নাকি বি এটা হবে নাকি বি এটা, এই লাস্ট এটা হবে? স্যার বি হবে লাস্ট এটা, লাস্ট এটা, লাস্ট এটা মানে কোনটা? অর্থাৎ 33। এই জায়গায় বি এর মান কত? এই জায়গায় 16, আর হচ্ছে এদিকে 16 আর 17 যোগ করে কত হয়ে গেছে? 33। ঠিক আছে তাইলে এই 33টা হবে কি? এই 33টা হবে বি এর মান, আর এর সাথে 2 যোগ করলাম, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? এই জিনিসটা ভ্যালু হয়ে গেল 35। বুঝতে পারলাম? তাহলে এখানে প্রথমে ছিল, এখানে ছিল 14, 14-র সাথে 2 যোগ করে বি বানালাম, বি ডিক্লেয়ার করলাম, বি হয়ে গেল 16। আবার আমি বি ডিক্লেয়ার করলাম 16 যোগ 17, তাহলে কত হয়ে গেল? 33। আবার আমি এ ডিক্লেয়ার করলাম 33 যোগ 2, তাহলে কত হয়ে গেল? 35। সর্বশেষ আমি প্রিন্ট করতে বললাম কম্পিউটারকে আমার লাস্ট এটা। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। লাস্ট এটা, তাহলে লাস্ট এইটার আমার মান কত? লাস্ট এইটার মান হচ্ছে আমার 35। তাহলে আউটপুট আমার কত দেখা যাবে? আউটপুট আমার দেখা যাবে 35। যারা 35 আনসার দিয়েছো ধন্যবাদ। আচ্ছা সুমাইয়া 33 আনসার দিয়েছো, আর কি 34 না 34, এটা আনসার হচ্ছে রুবি আনসার দিয়েছো, বা মেহেদি 35। ঠিক আছে স্যার। তাহলে আমাদের ভেরিয়েবল নিয়ে সব ধরনের কনফিউশন শেষ। আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো ভেরিয়েবল নিয়ে। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যারা 35 আনসার দিচ্ছ ধন্যবাদ। তাহলে এইভাবে কি হয়ে যায়? ভেরিয়েবল মানে যেটা, ভেরিয়েবল মানে কি? যেটা চেঞ্জ হয়, ভেরি করে। আচ্ছা সেই জন্য এটাকে আমরা ভেরিয়েবল বলি, চেঞ্জ হয় সেজন্য কন্টিনিউয়াসলি আমরা ভেরিয়েবল বলি। এরকম এমসিকিউ কোড দিতে পারে তোমাদের। আচ্ছা এরপর আমরা একটা নতুন টপিক শিখবো এখন। তাহলে আমরা ভেরিয়েবল শেষ করলাম, এরপর আমরা এখন নতুন টপিকে যাব। নতুন টপিকটা হচ্ছে ডেটা টাইপ। আচ্ছা আমি এখানে একটা ভেরিয়েবল লিখেছিলাম a ইকুয়াল টু 15। আমি আরেকটা ভেরিয়েবল লিখতে পারি a ইকুয়াল টু মিরাজ, আমার নাম লিখলাম। আমি আরেকটা ভ্যালু a ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 15.5।
তাইলে ভেরিয়েবল মানে কি, যেখানে আমরা ডেটা স্টোর করি। আচ্ছা, আমরা এখানে ডেটা স্টোর করার কোন ধরনের ডেটা স্টোর করতেছি সেটা আমাদের দেখতে হবে। এটা একটা ডেটা, আমরা বলতাম ছোটোবেলায় সংখ্যা, বাট সংখ্যার বিভিন্ন সংখ্যা রূপ, একটা হচ্ছে দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এরকম বিভিন্ন ভাগ আছে না? আচ্ছা, বিভিন্ন ভাগ আছে। তাইলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু দশমিক নাই, এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। ইন্টিজার বানানো হয়েছে কিনা ঠিক করে দাও তো তোমরা ভাই, পারতেছি না। আচ্ছা, এরপর হচ্ছে মিরাজ, এটা একটা কি? এটা হচ্ছে একটা টেক্সট। আচ্ছা, আমরা কি পাইথন ভাষায় টেক্সট বলবো না, এটাকে আমরা বলবো স্ট্রিং। কি বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে স্ট্রিং। সরি, অর্থাৎ টেক্সট বা লাইন বা সেন্টেন্সগুলোকে আমরা কি বলি? স্ট্রিং বলি। ঠিক আছে, ইন্টিজার বানান এখানে ই হবে। আচ্ছা, ঠিক করে দিলাম বলার আগে, স্ট্রিং। আচ্ছা, তাহলে লেখা। আর এটা, এই জিনিসটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কি? দশমিক নাম্বার, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ফ্লোট বলি, ফ্লোট। তাইলে এটাকে ইন্টিজারকে আমরা কি দিয়ে লিখি? ইন্ট দিয়ে। প্রোগ্রামিং ভাষায় আমরা প্রকাশ ইন্টিজার নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা টেক্সট। মেইনলি আমরা বলে এটাকে কী বলতে পারি? টেক্সট। আর এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তাহলে এই যে ডেটাগুলো স্টোর করতেছি, ডেটাগুলো টাইপের ভিন্নতা আছে না, প্রকারের। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে লেখা, একটা হচ্ছে দশমিক সংখ্যা, টাইপের ভিন্নতা আছে না। এই যে কোনটা কোন টাইপ, ডেটাগুলো স্টোর করতেছি সেটা কোনটা কোন টাইপ, এই জিনিসটাকে বলা হয় ডেটা টাইপ। এই জিনিসটাকে কি বলে? ডেটা টাইপ। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে ডেটা ডেটা টাইপ বলে। তাইলে তথ্য, কেমন তথ্য? মানে তথ্যের প্রকারভেদ। আমরা যে ভেরিয়েবলে তথ্য জমা রাখবো সেটার প্রকারভেদ, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডেটা টাইপ। প্রকারভেদ। আচ্ছা, আজান দিচ্ছে, 30 সেকেন্ড বিরতি নিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখো। ঠিক আছে, আচ্ছা। তাহলে ডেটা টাইপ কয় প্রকার পাইথন প্রোগ্রামিংয়ে?
আচ্ছা, কয় প্রকার ডেটা আমরা জমা রাখতে পারি? ডেটা টাইপ হচ্ছে 4 প্রকার। ডেটা টাইপ কয় প্রকার? 4 প্রকার। যেমন আমরা ইন্টিজার রাখি, সেটার জন্য আমরা বলি ইন্ট। ইন্ট দিয়ে কি জমা রাখি আমরা? ইন্টিজার। এরপর আমরা কি করি? ফ্লোট। ফ্লোট একটা ডেটা টাইপ। ফ্লোট দিয়ে কি? ফ্লোট দিয়ে হচ্ছে দশমিক সংখ্যা, ভগ্নাংশ বা ফ্র্যাকশন। ভগ্নাংশ মানে কি? ফ্র্যাকশন বলে আর কি, ঠিক আছে? ভগ্নাংশ বাংলায় বললে। আচ্ছা, আরেকটা জায়গায় আমরা রাখতে পারি স্ট্রিং। সেটাকে আমরা সহজভাবে কিওয়ার্ড দিয়ে প্রকাশ করি। কি এগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে আমরা কোন টাইপের ডেটা জমা রাখবো সেই টাইপের ডেটার হচ্ছে কিওয়ার্ড। ইন্ট কিওয়ার্ডটা দিয়ে আমরা ইন্টেজের ডেটা জমা রাখবো। ফ্লোট কিওয়ার্ড দিয়ে আমরা ফ্র্যাকশন টাইপের ডেটা জমা রাখবো। এসটিআর কিওয়ার্ড দিয়ে আমরা স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং বা টেক্সট, টেক্সট মানে বুঝতে জমা রাখবো। আচ্ছা, আরেকটা টাইপের জমা হচ্ছে আমাদের বুল, ঠিক আছে? বুল দিয়ে আমরা কি জমা রাখবো? বুলিয়ান অ্যালজেব্রা তোমরা এখনো পড়ো নাই, ঠিক আছে? বুল একটা হচ্ছে অ্যালজেব্রার একটা পার্ট, ওই টাইপের আমরা জমা, অর্থাৎ হচ্ছে যেমন ধরো ট্রু ফলস, এগুলো দিয়ে আমরা ওই যে আমরা ইংলিশে কি পড়ি? ট্রু ফলস পড়ি না? নিচের কোন সেন্টেন্সটি ট্রু? সান রাইজ ইন দ্য ইস্ট, এটা একটা কি বাক্য? স্বতঃসিদ্ধ, একটা ট্রু, তাহলে এটা ট্রু। আবার আমরা যদি সান সেট ইন দ্য ইস্ট বলি, তাহলে এটা একটা ফলস বাক্য, তাহলে ট্রু ফলস। বোল্ড হচ্ছে আমরা কি ওটা একটা স্টেটমেন্ট ট্রু নাকি ফলস এইটা জমা রাখি, ঠিক আছে? ট্রু ফলস জমা রাখি ডেটাটা, ট্রু ফলস ডেটা। তাহলে কয় ধরনের ডেটা টাইপ আছে? 4 ধরনের। একটা হচ্ছে ইন্ট ডেটা টাইপ, আরেকটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ, আরেকটা হচ্ছে স্ট্রিং অর্থাৎ এসটিআর দিয়ে আমরা প্রকাশ করি, আরেকটা হচ্ছে বুল টাইপের ডেটা টাইপ। তাহলে তোমাদের প্রথমে এমসিকিউর জন্য আমাদের কোনটা শিখতে হবে? কয় টাইপের ডেটা টাইপ আছে, কয় প্রকারের ডেটা টাইপ আছে? 4 প্রকারের। ইন্ট, ফ্লোট, এসটিআর, বুল, ঠিক আছে? সংজ্ঞা শিখতে হবে না, তোমাদের শিখতে হবে কি? উদাহরণ। যেমন তোমাকে এমসিকিউ বলবে নিচের ভেরিয়েবলটি কোন টাইপের ডেটা স্টোর করে। ইন্টের জন্য উদাহরণ দিয়ে যদি আমরা দিই 1, 15, 29, এগুলো হচ্ছে ইন্টের উদাহরণ। ফ্র্যাকশনের ক্ষেত্রে কি তোমার উদাহরণ দিলে, আমরা উদাহরণ দিলে কি দিতে পারি? যেমন আমরা উদাহরণ দিতে পারি 5.5, 6.2, এরকম ফ্র্যাকশন টাইপের আসবে। স্ট্রিংয়ের ক্ষেত্রে কি একটা নাম, ধরো হ্যালো একটা ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, ট্রু ফলস, এটা তো ট্রু ফলস তোমরা জানো, ঠিক আছে? কোনো স্টেটমেন্ট থাকবে না, জাস্ট ট্রু ফলস থাকবে। আচ্ছা, তাহলে কয় প্রকারের ডেটা টাইপ? 4 প্রকারের। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম 4 প্রকারের ডেটা টাইপ? আচ্ছা, ডেটা টাইপ জমা রাখার ক্ষেত্রে তাহলে এখন আমরা দেখে, যেমন ধরুন আমরা ইন্ট জমা রাখবো একটা, যখন আমরা একটি স্ট্রিং জমা রাখবো তখন আমাদের কি করতে হবে? তখন অবশ্যই আমাদের কিসে দিতে হবে? একটা অ্যাপোস্ট্রফির মধ্যে রাখতে হবে স্ট্রিং এর ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা কি ডেটা টাইপগুলো বুঝছো? আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা ধরো কি বানাই দিলাম, একটা ঘর বানালাম, একটা টেবিল বানালাম। টেবিলটা তোমরা, আমি ABCD দিয়ে টেবিলটা তোমরা আনসারগুলো তোমরা দিবা। আচ্ছা, ভেরিয়েবল, এদিকে তোমাদের থাকবে কি? ডেটা টাইপ, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা ভেরিয়েবল নেম দিলাম a ইকুয়াল টু ট্রু। আচ্ছা, এটা হচ্ছে বি। তাহলে তোমার এখন বলতে হবে এটার ডেটা টাইপটা কি, ঠিক আছে? তোমরা আনসার দাও, এই নাম্বার ওয়াইড নাম্বারের কি ডেটা টাইপটা কি, আনসার দাও। এরপর 2 নাম্বার হচ্ছে এফ, একটা নাম, একটা 23, এটার ডেটা টাইপটা কি, তোমরা আনসার দাও। 3 নাম্বার একটা ভেরিয়েবল হচ্ছে স্ট্যাটাস,
ইকুয়াল টু বলো। এখন তোমরা বলো যে চারটা যে আমরা লিখলাম এই চারটা ভেরিয়েবল কোনটা কোন টাইপের, তোমরা আনসার দাও 1 2 3 করে সিরিয়াল করে আনসার দাও। ডেটা টাইপ কোনটার কি ডেটা টাইপ তোমরা আনসার দাও। প্রথমে আছে আমাদের এ ইকুয়াল টু ট্রু। 1 নম্বর হচ্ছে অনেকে আনসার দিচ্ছে রুবি আক্তার, আরমানুল্লাহ। আচ্ছা তাহলে 1 নাম্বারটা আমরা বলি, আমি বল শুরু করি একটা একটা। 1 নাম্বারটা হচ্ছে কি, 1 নাম্বারটা হচ্ছে বুল। বুল মানে হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা যেটা বুঝছেন সেটা বুল টাইপের ডেটা। এরপর হচ্ছে এফ ইকুয়াল টু 23, তাহলে এটা একটা কি পূর্ণ সংখ্যা ইন্টেজার, এটা কোন টাইপের ডেটা টাইপ, ডেটা টাইপ কি ইন্ট। এরপর হচ্ছে এরপর তোমরা 3 আর 4 আনসার দাও। 3 আর 4 আনসার দাও তোমরা যারা আছো। তিন আর চার আনসার দাও তোমরা। তিন আর চার আনসার দাও তোমরা, 3 আর 4 নাম্বার। 4 নাম্বার ফ্লোটিং নয়, 4 নাম্বার হচ্ছে ফ্লোটিং নয়, ফ্লোট, ফ্লোটিং ভাসমান, ফ্লোটিং নয় ফ্লোট, যেটা টাইপ কি ফ্লোট। আর 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার মনে হচ্ছে কি একটা বুলিয়ান স্টেটমেন্ট ট্রু আর ফলস, কিন্তু যেহেতু এটার উপর অ্যাপোস্ট্রফি আছে সেজন্য এটা কি হবে, এটা একটা স্ট্রিং, টেক্সট বা স্ট্রিং, তাহলে এটা কি এস টি আর। ঠিক আছে, তাহলে 4টা এমসিকিউ তোমাদের এখান থেকে চলে আসলো। তোমাদের একটু যে কোনো একটা উদাহরণ দিয়ে বলবে যে নিচের ভেরিয়েবলটি কোন টাইপের ভেরিয়েবল, তোমার আনসার তুমি তাহলে ট্রু, শুধু কোনো কি থাকবে না, কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না, তাহলে কি হবে, তাহলে হচ্ছে সেটা হবে বুল টাইপের ভেরিয়েবল। যখন একটা পূর্ণ সংখ্যা থাকবে সেটা হচ্ছে ইন্টিজার বা ইন্ট, তোমার ইন্টিজার না লিখবে, তুমি লিখবে কি ইন্ট। আচ্ছা, এরপর স্ট্যাটাস ফলস একটা ওয়ার্ড লিখলাম বাট অ্যাপোস্ট্রফি দিয়ে, তাহলে এটা কি টেক্সট, এটা হচ্ছে স্ট্রিং একটা এসটিআর। তো ডি ইকুয়াল টু 4.5, তাহলে এটা হচ্ছে একটা ফ্র্যাকশন নাম্বার, দশমিক সংখ্যা, তাহলে এটা হচ্ছে কোন টাইপের ডেটা, ফ্লোট টাইপের ডেটা। ঠিক আছে, তোমরা কি সবাই এটা ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপর আমরা আরও কয়েকটা এমসিকিউ দেখি এখন। ডেটা টাইপ থেকে এমসিকিউ কীরকম আসবে, কোনটা কোন ডেটা টাইপের, বলবেন কোন ভেরিয়েবলটা কোন ডেটা টাইপের, একটা ভেরিয়েবল দিবে, তা বলবে যে নিচের ভেরিয়েবলটা কোন, দেখা যাচ্ছে। আচ্ছা, নিচের কোনটি ইন্টিজার টাইপের ডেটা টাইপ, ইন্টিজার, ঠিক আছে, ডেটা উদাহরণ। আচ্ছা, তাহলে তোমাদের অপশনগুলো দিই।
আনসার দাও। বলো নিচের কোনটি ইন্টিজার ডেটা টাইপের উদাহরণ? বলো নিচের কোনটি ইন্টিজার টাইপের উদাহরণ? খুব সহজ এমসিকিউ, তাড়াতাড়ি আনসার দাও। এ, রবি একটা আনসার দিচ্ছে এ। কেন এটা নয়? এটা হচ্ছে একটা, তোমার মনে হচ্ছে এটা একটা ইন্টিজার সংখ্যা, বাট এটা অ্যাপোস্ট্রফির মাঝখানে থাকার কারণে এটা কী হয়ে যায়, এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এটা একটা সংখ্যা, কিন্তু যেহেতু দশমিক আছে তাহলে এটা কি ফ্লোট টাইপের ডেটা টাইপ, এটা ইন্টিজার না। আর এটা যেহেতু একটা কি অ্যাপোস্ট্রফির মধ্যে, তোমার মনে হতে পারে এটা ফলস দেখে কি বুলিয়ান বুল টাইপের ডেটা টাইপ, কিন্তু না, এটা যেহেতু অ্যাপোস্ট্রফির মধ্যে আছে তাহলে এটাও কি একটা স্ট্রিং। তাহলে এখানে ইন্টিজার ডেটা টাইপের উদাহরণ হচ্ছে কোনটা? এই 12, না অপশনে 12। ঠিক আছে, যারা আনসার দিচ্ছ ধন্যবাদ। তাহলে তোমাকে যদি আরেকটা এমসিকিউ করে যে স্ট্রিং ভেরিয়েবলকে কিসের মধ্যে স্টোর করা হয়, স্ট্রিং ভেরিয়েবলকে কিসের মধ্যে স্টোর করা হয়? সিঙ্গেল কোটেশন। ঠিক আছে, এই সিঙ্গেল কোটেশনের মধ্যে স্ট্রিং ভেরিয়েবলকে জমা রাখা হয়। সিঙ্গেল কোটেশন, কোটেশন কোটেশন। ঠিক আছে, তাইলে আজকে যা পড়লাম, আজকে হচ্ছে তোমাদের কি সবে মিরাজ, তো শেষ করে দিচ্ছি। তো সবাই তোমরা নামাজ পড়বা বা অন্য কোনো কিছু যাবা, অন্য কোনো জায়গায় যেতে পারো। তাহলে আজকে আমরা দুটো জিনিস পড়লাম, প্রোগ্রামের বেসিক ধারণা, প্রোগ্রাম কি, ট্রান্সলেটর কি। তাহলে আমরা কী কী পড়লাম? আমরা যদি আবার আমরা টপিকগুলো লিখি, তোমাদের তাহলে রিকল করতে সুবিধা হবে। তোমাদের পড়তে হবে কীভাবে, একটা টপিক পড়ার পর সেটা আবার রিকল করতে হবে নিজে। তুমি বাসা পড়ার সময় একই নিয়ম। তাহলে আমরা প্রথমে পড়লাম প্রোগ্রামিংয়ের বেসিক ধারণা। আমি না লিখে বলি, প্রোগ্রামের বেসিক ধারণা বা অনুবাদক। প্রোগ্রাম কয় প্রকার? প্রথমে প্রোগ্রামিংয়ের বেসিক ধারণা কী ছিল? প্রোগ্রাম হচ্ছে আমরা কোনো ইলেকট্রনিক যন্ত্রকে একটা ধারাবাহিক নির্দেশনার মাধ্যমে কী দেওয়া, ধারাবাহিক নির্দেশনা দেওয়া, এটা হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখি। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটার বুঝে না বা ইলেকট্রনিক যন্ত্র বুঝে না, সেজন্য কী করতে হয়, সেটাকে 0 আর 1-এ কনভার্ট করতে হয়। তো এই 0 আর 1-এ কনভার্ট করার কাজটা কে করে? এটা কাজটা করে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে, অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার? অনুবাদক প্রোগ্রাম দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার আর একটা হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা শিখলাম আমাদের ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবলের কিছু নিয়মকানুন শিখলাম। প্রথমে আমাদের বলতে হবে ভেরিয়েবল হচ্ছে কি কেস সেন্সিটিভ, অর্থাৎ আমাদের বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এগুলোর মধ্যে কি আছে, পার্থক্য আছে, একই না। 2 নম্বর হচ্ছে ভেরিয়েবলে কী কী দিয়ে নামকরণ করতে পারবো আমরা? অ্যালফাবেট দিয়ে অথবা হচ্ছে নাম্বার দিয়ে। নাম্বার দিলে কি করতে হবে? প্রথমে নাম্বারটা দেওয়া যাবে না। আচ্ছা, কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ বা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কমা চিহ্ন, ফুল স্টপ, এগুলো স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করা যাবে না। এটা হচ্ছে ভেরিয়েবলের নিয়ম। আচ্ছা, এরপর আমরা কী শিখলাম? এরপর শিখলাম আমরা ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি? আমরা ভেরিয়েবলে যে ডেটাগুলো স্টোর করি, কয় ধরনের ডেটা আমরা স্টোর করতে পারি। একটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, ফ্লোট টাইপের ডেটা। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। ফ্লোট মানে কি? ফ্র্যাকশন বা ভগ্নাংশ। স্ট্রিং বা হচ্ছে ট্যাক্স টাইপের আমরা ডেটা সংরক্ষণ করতে পারি, যেটা হচ্ছে কি str। অথবা আমরা ট্রু ফলস ডেটা কি করতে পারি? স্টোর করতে পারি, যেটাকে আমরা কোন টাইপের ডেটা বলবো? বুল টাইপের ডেটা বলবো। ঠিক আছে, এর মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। আচ্ছা, তাহলে আমরা আজকে আইসিটি শেষ, এই অধ্যায়টার মানে একটা অংশ শেষ করলাম। আমরা এই অধ্যায়টার উপর কী করব? পুরো 3টা ক্লাস নেব, যেহেতু আমাদের কি আমাদের ডাকিলে হচ্ছে কি হচ্ছে তোমাদের
আইসিইউ ব্যাচ ক্লাস শুরু হবে কিছুদিনের মধ্যেই। তো আইসিইউ ব্যাচে তোমরা হচ্ছে জয়েন করতে পারো। এখানে আমরা 112টা ক্লাস নেব। আইসিটির উপর স্পেশালি কী থাকবে, 5টা ক্লাস থাকবে। এই অধ্যায়ে হচ্ছে আমরা কী করব, মূলত এই অধ্যায়টা যেহেতু 7টা এমসিকিউ আসবে, তো মিস দেওয়ার কোনো সুযোগ নাই। 4টা অধ্যায় থেকে 6টা এমসিকিউ আসবেই। এই অধ্যায়ের উপর আমরা বাকি 2টা ক্লাস আমরা কোর্সে নিব, এবং বাকি 3টা চ্যাপ্টারের উপর আমরা 3টা ক্লাস, মোট 5টা ক্লাস থাকবে তোমাদের কোর্সে। তো তোমরা যারা আছে, এখন যেহেতু মনে হয় প্রথম কয়েকশো জনের জন্য ছাড় দেওয়া হচ্ছে, তোমরা তোমাদের বন্ধুবান্ধব সহ যারা আছে সবাইকে নিয়ে কি জয়েন হবা। ইনশাল্লাহ তোমাদের সাথে কোর্সে দেখা হবে। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ফিনিশ।